তো বলো, রেনেসাঁস পিরিয়ডের ব্রিফ, শর্ট এবং ব্রড কোশ্চেনগুলো পড়তে দিয়েছিলাম, আশা করি পড়েছো। কোনো প্রবলেম আছে? স্যার ক্যাভেলিয়ার পয়েন্টের শেষ যে প্যারাটা আছে ওটা সেকেন্ড লাইন থেকে একটু পড়াই দিবেন। ব্রিফ না শর্ট? শর্ট। আচ্ছা, এটা কত নম্বর? 5 নম্বর। মানে লাস্টের প্যারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাস্টের প্যারা? জি স্যার, লাস্টের প্যারার সেকেন্ড লাইনটা থেকে। আচ্ছা, তাহলে পুরোটাই পড়াই দিচ্ছি। আচ্ছা, ক্যাভেলিয়ার বলতে আমরা মেনলি কাদেরকে বুঝবো বলো তো? কোন পয়েন্টদেরকে বুঝবো? যারা জেমস হ্যাঁ, ওয়ানকে যারা রাজার অনুসারে ছিল নাকি, এবং রাজার প্রতি সাপোর্ট তারা দিয়েছিল, পার্লামেন্টের না। বলছে ক্যাভেলিয়ার পয়েন্ট সার্টেনলি রোড টু প্রমোট রয়্যাল প্রিন্সিপালস, মানে তাদের রাইটিংয়ের উদ্দেশ্য ছিল হচ্ছে রাজার নীতিগুলোকে, হ্যাঁ, রাজনীতিগুলোকে প্রমোট করা ইন ফেভার অফ দ্য ক্রাউন, বাট দেয়ার থিমস র্যান ডিপার দ্যান দ্যাট। কিন্তু হয়তোবা তাদেরকে আমরা রয়্যালিস্ট বলে অনেক সময় ছোটো করতে পারি, হ্যাঁ, যে তারা রাজার সাপোর্টার ছিল, কিন্তু আমরা আরও গভীরে যদি ভাবি তাহলে তার থেকে আরও বেশি কিছু ছিল। হয়তো তারা সিম্পলিকলি রাজার নীতিগুলোকে ফলো করার চেষ্টা করেছে বা বলার চেষ্টা করেছে, কিন্তু আসলে তার থেকেও তারা আরও গভীর কিছুকে রেখা করেছে। যেমন হচ্ছে আমরা যদি রবার্ট হেরিকের কবিতা পড়েছিলাম না, রবার্ট হেরিক? জি স্যার, জন ডান। রবার্ট হেরিক, আচ্ছা, রবার্ট হেরিক, জি স্যার। কি পড়েছিলাম তার কবিতা? টু ড্যাফোডিল। টু ড্যাফোডিল পড়েছিলাম, তাই না? হ্যাঁ, তিনি একজন কি, এই ক্যাভেলিয়ার পয়েট কিন্তু। তিনি ছিলেন একজন ক্ল্যারিক, কিন্তু তিনি একজন ক্যাভেলিয়ার পয়েটও, বুঝতে পারছো? কিন্তু তার কবিতা পড়ে মনে হচ্ছে যে এখানে রাজা বা ওরকম কিছু কথা বলা আছে? বলো তো। না স্যার। বলা নেই। দেখো, অ্যাংলিকান মানেই হচ্ছে রাজা, তাই না? অ্যাংলিকান থিওরিটা এসেছিল তো রাজার কাছ থেকে। অতএব সে রেজিস্ট্রেশন পিরিয়ডটা আমরা গেলে আমরা বুঝতে পারবো, রেজিস্ট্রেশন এবং পরবর্তী যে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের ওই আলোচনাটা করলে এখানে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়টা কী ছিল। আচ্ছা, হচ্ছে ক্যাভেলিয়ার পয়েটস রোট ইন আ ওয়ে দ্যাট প্রমোটেড সিজিং দ্য ডে। সিজিং দ্য ডে মানে কি? সিজ দ্য ডে মানে কি বলো তো? আমরা কি ফার্স্ট ইয়ারে পড়েছিলাম না রবার্ট হেরিকের ওই যে টু ড্যাফোডিল পড়তে গিয়ে কার্পি ডেম থিম বলেছিলাম যে লাইফ আমাদের খুবই ছোট, যতটুকু পারা যায় আমাদের বর্তমান সময়টাকে গুরুত্ব দেওয়া উচিত। এইটা হচ্ছে থিওরি, সিজ দ্য ডে। হ্যাঁ, দেখো এটাকে এই থিওরিটা বলা হয়। হ্যাঁ, দেখো কার্পি ডিএম বা কার্পি ডায়েম যেটা বলি, এটার মানে হলো ইউজ টু আর্ট সামওয়ান টু মেক দ্য মোস্ট অফ দ্য প্রেজেন্ট টাইম অ্যান্ড গিভ লিটিল থট টু দ্য ফিউচার। ভবিষ্যতের কথা ভেবে লাভ নাই, আমাদের যতটুকু পারা যায় কী করতে হবে? এই বর্তমান সময়ের কথা ভাবতে হবে। তারপর দ্য এনজয়মেন্ট অফ দ্য প্লেজার অফ দ্য মোমেন্ট উইদাউট কনসার্ন ফর দ্য ফিউচার। এবং আমরা যদি একটু দেখি, দেখো দেখো এখানে কী বলা হচ্ছে, দ্য পোয়েম টু ড্যাফোডিলস বাই রবার্ট হেরিক ইজ আ কার্পে ডিএম পোয়েম হুইচ মিনস ইট কনভেন্স আ মেসেজ টু সিজ দ্য ডে। টু সিজ দ্য ডে মানে হচ্ছে কি? বর্তমান কি হচ্ছে? দ্য পোয়েম থিমস ইনক্লুড দ্য ফ্লিটিং নেচার অফ লাইফ, দ্য অ্যাংজাইটি অফ ডাইং বিফোর এক্সপিরিয়েন্স লাইফ ফুলি, অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ কন্টেম্পলেটিং দ্য এভিফেনাল নেচার অফ লাইফ। ওই টু ড্যাফোডিলের কথা কিন্তু এখানে এসেছে। কি মনে পড়তেছে ফার্স্ট ইয়ারের এই কথাটা? ড্যাফোডিলের শর্ট এক্সিস্টেন্স অফ হিউম্যান লাইফ। জি স্যার। হ্যাঁ, জি স্যার। তা ওই থিওরিটাই অধিকাংশ কবি এখানে করছে। এমনকি মেটাফিজিক্যাল পয়েন্ট যারা ছিল তাদেরও অনেক কবিতার মধ্যে এই থিওরি কিন্তু উঠে এসেছে। তারপর হচ্ছে ক্যাভেলিয়ার পয়েটস রোট ইন আ ওয়ে দ্যাট প্রমোটেড সিজিং দ্য ডে অ্যান্ড দ্য অপরচুনিটিস প্রেজেন্টেড টু দেম অ্যান্ড দেয়ার কিন্সম্যান। অতএব তাদেরকে কী করতে হবে? বর্তমান সময়কে ব্যবহার করতে হবে এবং বর্তমান সময়ে যে সকল অপরচুনিটি রয়েছে
তাদের ক্ষেত্রে অথবা তাদের মানে আশেপাশের মানুষদের, তাদেরকে বলা হচ্ছে কি তোমরা অপরচুনিটিগুলোকে ব্যবহার করো, ভবিষ্যতের কথা ভেবে খুব একটা লাভ নেই। দে ওয়ান্টেড টু রিভিল ইন সোসাইটি, দেখো দে ওয়ান্টেড টু রিভিল মানে বুঝো হোয়াট ইজ দ্য মিনিং অফ রিভিল? প্রকাশ করা। না না, এটা বানানটা আলাদা। বানানটা কি দেখো, REVEAL, এইটা মানে হচ্ছে প্রকাশ করা, ঠিক আছে? দেখো এখানে কি আছে, একটা এ আছে, আর আমি যে শব্দটা বলেছি এটা কি আছে এখানে, এ আছে? জি না স্যার। হ্যাঁ, তাহলে এখানে মিনিংটা কি দাঁড়াবে এবার দেখো। আহা, এখনকার মানুষ যা শুরু করছে আর কি, হ্যাঁ, সবকিছুতে কি বিনোদন খুঁজতেছে, হ্যাঁ, বিনোদন করা, রিভিল মানে আনন্দ করা, মজা করা, হ্যাঁ, এবং সেটা হচ্ছে উন্মাদের মতো আর কি, হ্যাঁ, উইথ ড্রিঙ্কিং অ্যান্ড ডান্সিং, যেটা এখন বর্তমান মানুষ পছন্দ করতেছে, হ্যাঁ, যে এনজয় ওয়ানসেলফ ইন আ লাইভলি অ্যান্ড নয়েজি ওয়ে, স্পেশালি উইথ ড্রিঙ্কিং অ্যান্ড ডান্সিং। লাইভলি অ্যান্ড নয়েজি এনভায়রনমেন্ট, এনজয়মেন্ট স্পেশালি উইথ ড্রিঙ্কিং অ্যান্ড ডান্সিং, এটা হচ্ছে রিভিল। তো তারা এই থিওরিটা প্রকাশ করছে, জীবন আর কয়দিনের, জীবন আর কয়দিনের, সেই মানে অ্যান্ড্রু কিশোরের গানের মতো, হ্যাঁ, তা হচ্ছে খাও দাও আর ফুর্তি করো, বুঝতে পারছো, কয়দিন আর বাঁচবে। তাই বলছে দে ওয়ান্টেড টু রিভিল ইন সোসাইটি অ্যান্ড কাম টু দ্য বেস্ট দ্যাট দে পসিবলি কুড উইদিন দ্য বাউন্ড অফ দ্য সোসাইটি, এবং তারা সেটাই করবে বেস্ট যেটা তারা সমাজের সীমার ভিতরে ওই কাজটা করতে পারে, মানে সীমা রেখে যত যা করা যায় নিজের জীবনকে এনজয় করার জন্য তাই তারা করবে, এই থিওরিতে তারা বিশ্বাস ছিল। দিস এন্ডোর্সমেন্ট অফ লিভিং টু দ্য ফুলেস্ট ফর ক্যাভেলিয়ার রাইটার্স অফেন ইনক্লুডেড গেইনিং ম্যাটেরিয়াল ওয়েলথ অ্যান্ড হ্যাভিং সেক্স উইথ উইমেন, এই দুটাকে তারা বেশি গুরুত্ব দিয়েছিল ক্যাভেলিয়ার রাইটাররা। দিস থিমস, দেখবা যে অধিকাংশ পয়েমের হয় এই জাতীয় সিজ দ্য ডে থিওরি নিয়ে লেখা, আর নয় লাভ কেন্দ্রিক লেখা। দিস থিমস কন্ট্রিবিউটেড টু দ্য ট্রায়াম্ফ্যান্ট অ্যান্ড বয়স্টারাস টোন অ্যাটিটিউড অফ দ্য পোয়েট্রি। Platonic love was also another characteristic of Cavalier poet, where the man would show his divine love to women, যেটা আমরা হয়তো জন ডানের কবিতা পড়তে গিয়ে পাবো, তাই তো, ওই যে মেটাফিজিক্যাল পোয়েট, উনিও ক্যাভেলিয়ার পোয়েটের অংশভুক্ত হচ্ছে, ঠিক আছে? তো তার ওখানে দেখবো, হ্যাঁ, আমরা কি পেয়েছিলাম না এরকম একটা কবিতা গুড মরো ফার্স্ট ইয়ারে? জি স্যার। হ্যাঁ, ওখানে কি ওই লাভ আসছে না, প্ল্যাটোনিক লাভ, হ্যাঁ, হায়ার লাভ, এরকম একটা বিষয় বলা হচ্ছে, হ্যাঁ, where she would be worshipped as a creature of perfection, যেখানে উইমেনকে একজন দেবতার মানে দেবীর মতো করে ওয়ার্শিপ করা হবে। As such it was common to hear praise of womanly virtue as though they were divine, হ্যাঁ, তো এরকমভাবে মোটামুটি ক্যাভেলিয়ার যে থিওরিটা, কোয়ালিটি, যে তাদের কোয়ালিটি কী, মানে তাদের লেখার বা তাদের আচরণের বা তাদের কথা বলা, তাদের থিমের, এই বিষয়গুলো এখানে মেনলি দেখানো হয়েছে। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার, বুঝেছি। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তারপরে আর কারো ইউনিভার্সিটি উইথ তো মোটামুটি জানা আছে নাকি, পেরিটনিজমের ব্যাপারটা তো এসেছে, তারপর বলো আরও যদি কারো কোনোটাতে সমস্যা থাকে। ব্রিফ, শর্ট, এর আগে তো ব্রড আর ইয়াটা দেওয়া ছিল, ব্রিফটা দেওয়া ছিল, তাই না? ওটা মানে আমরা পড়েছিলাম। স্যার নন ড্রামাটিক ভার্স, এটা কি বোঝায় স্যার? মূল কথা হচ্ছে যেগুলো ড্রামার মধ্যে পড়ে না আমরা, কারণ এলিজাবেথান এই যে দেখেছি কি, এলিজাবেথ বা রেনেসাঁস পিরিয়ডে দেখেছি ড্রামার সাথে সাথে অন্যান্য রাইটিং ছিল, তাই না? এপিক ছিল, তারপর হচ্ছে তোমার সনেট ছিল, এই যে এগুলো কি ড্রামাটিক বলো তো? এপিক কি ড্রামা? মানে স্যার ড্রামা ছাড়া বাকি যা কিছু আছে সবকিছু ড্রামা ছাড়া, হ্যাঁ, ওর ভিতরে পড়লে বুঝতে পেরেছো যে ওখানে আমরা দেখেছি যে ড্রামাকে বাদ দিয়ে নন ড্রামাটিক যেগুলো ছিল আর কি সাহিত্যকর্ম, সেগুলোকে বোঝানো হয়েছে। হ্যাঁ, কত নম্বর এটা? এই যেখানে স্যার সবার শেষেরটা 12। এই যে দেখো, হ্যাঁ দেখো, এডমান্ড স্পেন্সার, স্যার ফিলিপ সিডনি, হ্যাঁ, এগুলো সব কি কবিতা রিলেটেড। ক্রিস্টোফার মার্লো, সে তো একজন ড্রামাটিস্ট ছিল, কিন্তু তিনিও কি করেছেন, ন্যারেটিভ পোয়েম লিখছেন, তাই না? স্যার ওয়াল্টার রেইল, জন ডান, হ্যাঁ, জর্জ চ্যাপম্যানের কবিতা পড়েছি না আমরা, জর্জ চ্যাপম্যানের কবিতা পড়ি নাই, কিন্তু জন কিটস ওই জর্জ চ্যাপম্যানের যে হোমার এবং ইলিয়াডের ট্রান্সলেট ওইটা আমরা দেখেছিলাম, তাই না? তারপর হচ্ছে দেখো থমাস, তারপর ম্যারি সিডনি হার্বার্ট, মাইকেল ডেটন, এরা কী লিখেছে? সবাই কিন্তু পোয়েম লিখছে। দেখো, তার মানে নন ড্রামাটিক মানেই হচ্ছে যেটা ড্রামা বাদে অন্যান্য বিষয়গুলোকে বোঝানো হচ্ছে। কারণ আমরা দেখেছি এলিজাবেথের এই যে কয়েকটা জিনিসের প্রভাব বেশি ছিল। একটা হচ্ছে কি, প্রথমে ছিল সবচেয়ে পোয়েট্রি, গতকাল যেটা আমরা পড়েছিলাম গত ক্লাসে। তারপরে কি ছিল? পোয়েট্রির পরে আসতেছে কি ড্রামার পরে আসতেছে কি প্রোজের ভিতরে আমরা পাচ্ছি কি প্রোজ রোমান্স,
এবং তার সাথে এসে পাচ্ছি। তো এখানে যেটা কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ড্রামাটিক নয় এমন রাইটিংগুলো এখানে শো করতে হবে। সেটা এপিক পোয়েট্রি হতে পারে, লিরিক পোয়েট্রি হতে পারে, সনেট হতে পারে, এইগুলোকে ন্যারেটিভ পোয়েম হতে পারে। বুঝতে পেরেছ? জি স্যার। স্যার ক্লাসিসিস্ট বলতে কি, মানে ক্লাসিক পোয়েট এরকম? ক্লাসিসিস্ট মানে হচ্ছে যারা ক্লাসিসিজমে বিশ্বাসী, মানে ক্লাসিক্যাল রাইটিং বলতে আমরা কোন রাইটারগুলোকে বুঝছি? আচ্ছা, আমরা নিও ক্লাসিক্যাল ঢুকলে এই কথাটা আরও ভালো মতো আসবে, ওটা আমরা এখন এখানে স্টপ রাখি। হ্যাঁ, আমরা পরবর্তী এই যে গিয়ে ওটা একটু দেখব। আচ্ছা, আজকে আমি মোটামুটি দুইটা এজকে তোমাদের কাছে একটু গুরুত্ব দিতে চাচ্ছি। একটা হচ্ছে রেস্টোরেশন এবং হচ্ছে নিও ক্লাসিক্যাল, এই দুটা হিস্ট্রি একসাথে পড়াবো। হ্যাঁ, একসাথে পড়ে দুটাকে একসাথে করে নিব। বুঝতে পারছো? এই দুটো জায়গাতে স্যার নেক্সট ক্লাসটা সহ? নেক্সট ক্লাস সহ বলতে নিউ ক্লাসিক্যাল? হ্যাঁ, নিও ক্লাসিক্যাল সহ আজকে প্রথমে হিস্ট্রি দুটারই আলোচনা করবো একসাথে, কারণ দুটার সাথে লিঙ্ক আছে। কারণ নিও ক্লাসিক্যাল এজের মধ্যে আমরা যদি এনএবিসিতে যাই, এখানে আমরা কী পাই বলো তো? রেজিস্ট্রেশন পিরিয়ড বলে আলাদা কোনো পিরিয়ড আছে এখানে? না স্যার, নিউ ক্লাসিক্যালের মধ্যে ঢুকানো আছে ওটা। কিন্তু আমাদের ওদিকে আবার সিলেবাসে আবার কি করা হয়েছে? রেজিস্ট্রেশনকে আলাদা করা হয়েছে। বুঝতে পারছো? এই স্যার পিউরিটান নিয়েও তো কোশ্চেন আছে, পিউরিটানে তো আলাদা কোনো ইজ নেই। হ্যাঁ, তাহলে ওই ঝামেলাগুলোর জন্য আমরা করছি কি, যে নিও ক্লাসিক্যাল এজের ভিতরে আমরা এই তিনটাকে একসাথে আলোচনা করবো, কারণ এই তিনটার কথাবার্তা আবার ঘুরে ফিরে একই রকম আসবে। কি কথা বুঝতে পারছো? কারণ পিউরিটান এজকে আমরা কোন কোন এজের ভিতর ধরছিলাম বলো? স্যার জ্যাকোবিয়ানের 5 বছর আর ক্যারোলাইন কমনওয়েলথের পিরিয়ডটা। তাহলে ওই রকম যেমন ওটাকে একসাথে দেখিয়েছি, এই রেজিস্ট্রেশন সহ এটাকে আমরা একসাথে দেখার চেষ্টা করব। ঠিক আছে, এই জায়গাটুকুকে। কি আমার কথা বোঝা গেছে? কিন্তু আমরা পড়বো আলাদা আলাদা করে, কিন্তু এর যে ধারাবাহিক আলোচনাটা যাতে আমরা একসাথে পাই। কারণ নিও ক্লাসিক্যাল বলতে আমরা 1660 থেকে শুরু করব, কিন্তু যখন আমরা রেজিস্ট্রেশন পিরিয়ডকে আলাদা করে ফেলতেছি তখন আমাদের নিও ক্লাসিক্যাল এজটা কিন্তু আবার কমে যাচ্ছে। তখন আমাদের আবার 700 থেকে শুরু করতে হচ্ছে। এখানে একটা ঝামেলা হয়ে যাবে। কারণ রেজিস্ট্রেশন পিরিয়ড এখানে বলছে কি, নিও ক্লাসিক্যাল এজ শুরু হয়েছে কবে থেকে? 1660 থেকে 1785। এর ভিতরে রেজিস্ট্রেশন ছিল। এখন তুমি রেজিস্ট্রেশনটাকে আলাদা করো সিলেবাস ভিত্তিক, তাহলে নিও ক্লাসিক্যাল এজ শুরু হচ্ছে কবে থেকে? 1700 থেকে। হ্যাঁ, এই জায়গায় একটা ঝামেলা হবে। এই জন্য এই দুটাকে আমি একটু দ্রুত দেখিয়ে যেতে যাচ্ছি আজকে। তাহলে দেখা যাচ্ছে এই পুরো জায়গাটা আমরা একসাথে গুছিয়ে পাবো আর কি, দুইটা মিলে। হ্যাঁ, আচ্ছা, তো বলো এখানে যদি আর কারো কোনোটা প্রবলেম থাকে, নাহলে আমরা ওই আলোচনায় চলে যাবো আর কি। আচ্ছা, মনে হয় কারো সমস্যা নেই, বা তোমরা পড়োনি বা পড়লেও বুঝেছো, তারপরেও সমস্যা থাকলে আগামী ক্লাসে আলোচনা করে নিব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি রেজিস্ট্রেশন পিরিয়ডের শিটটা এবং নিও ক্লাসিক্যাল পিরিয়ডের শিটটা একটু দ্রুত দেখে যেতে যাচ্ছি। স্যার আমাদের এক্সাম যখন নেবেন তখন কি একটা অধ্যায় একটা করে পরীক্ষা নেবেন, নাকি কয়েকটা দুইটা অধ্যায় একসাথে করে পরীক্ষা নেবেন? তোমার কি মনে হয় একটা করে সম্ভব হবে? কয়েকটা ধরে আমরা নেব, কয়েকটা ধরে একটা নেব, ঠিক আছে তো? স্যার 2 ভাগে করিয়েন, অর্ধেক অর্ধেক করে হোক, 3টা 4টা করে হোক, সেটা হচ্ছে টপিকের উপরে ডিপেন্ড করে যে কোন টপিকটা বড় কোনটা ছোট, এভাবে মিশিয়ে আমি দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে পলিটিক্যাল হিস্ট্রি অফ দ্য রেজিস্ট্রেশন পিরিয়ড। আমরা এই জায়গাটা একটু শুরু করি। আগে প্রথমে দুটারই পলিটিক্যাল হিস্ট্রি পড়বো, তারপরে আমরা দুটারই লিটারারি হিস্ট্রি পড়বো। হ্যাঁ, কারণ লিটারারি হিস্ট্রিটা তোমরা সহজে বুঝবা, পলিটিক্যাল হিস্ট্রিটা আমরা একটু কানেক্ট করে নেব, কারণ ওগুলো আমাদের অধিকাংশই পড়া আছে। আচ্ছা, পলিটিক্যাল হিস্ট্রি অফ রেজিস্ট্রেশন পিরিয়ড এর অধিকাংশ তো আমাদের জানা আছে। রেজিস্ট্রেশন পিরিয়ডে কি ঘটনা ঘটেছিল? কার রেজিস্ট্রেশন হয়েছিল? চার্লস দ্য সেকেন্ড স্যার। চার্লস দ্য সেকেন্ড, তাই না? তাহলে আমরা এখান থেকে শুরু করি, রেজিস্ট্রেশন অফ মোনার্ক। তাহলে পিউরিটানিজম বা হচ্ছে কমনওয়েলথ পিরিয়ডের শেষে, বিশেষ করে যখন জনগণ রিচার্ড ক্রমওয়েলের উপরে তাদের আস্থা হারালো, তারা আবার চাইলো কি, যে চার্লস দ্য সেকেন্ডকে আমরা ফিরিয়ে আনবো। তারপর হচ্ছে দ্য রেজিস্ট্রেশন ফর্মালি কমেন্স অন May 29, 1660 উইথ দ্য করোনেশন অফ চার্লস দ্য সেকেন্ড। মানে চার্লস দ্য সেকেন্ডকে সিংহাসনে বসানোর মাধ্যম দিয়ে রেজিস্ট্রেশন ফর্মালি শুরু হলো। আফটার ইয়ার্স অফ পিউরিটান রুল আন্ডার ক্রমওয়েলস প্রোটেক্টরেট, দ্য মোনার্কি ওয়াজ রেস্টোরড থ্রু আ ব্রড পলিটিক্যাল কনসেনসাস। মানে সম্মতি, তাই তো? সকলের সম্মতি নিয়ে তারা চাইলো কি, যে আমরা চার্লস দ্য সেকেন্ডকে ফিরিয়ে আনি। চার্লস দ্য সেকেন্ডস রিটার্ন ওয়াজ ফ্যাসিলিটেটেড বাই দ্য ডিক্লারেশন অফ ব্রেডা। তাহলে ব্রেডা নামক এক মানে কি বলবো, একটা বিশেষ ডিক্লারেশন বা ঘোষণার মাধ্যম দিয়ে তাকে ফিরিয়ে আনা হলো। সেখানে তিনি কি প্রতিজ্ঞা করেছিলেন দেখো, ইন হুইচ হি প্রমিস রিলিজিয়াস টলারেন্স
আর জেনারেল পার্ডন ফর মোস্ট সাপোর্টার অফ দ্য কমনওয়েলথ, তারা কমনওয়েলথকে সাপোর্ট করছিল, তাহলে তাদেরকে তো ক্ষমা করতে হবে নাকি? তা না হলে তো বাংলাদেশের মতো অবস্থা হবে, যেখানে আবার বাকিদেরকে ধরে ধরে জেলে ঢোকাতে হবে। ব্যাপারটা এরকম। এখন যদি মনে করো আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনা হয়, তখন কেমন হবে সমন্বয়কদের অবস্থা বর্তমানে বাংলাদেশের? কি অবস্থা বলো তো? একদম তাই বলতেছে, যাতে এরকমটা হয় যে যখন ফিরিয়ে আনা হবে, যদি আনাই হয়, তাহলে যাতে একটা এরকম একটা আইন করে আনা হয় যে যারা তার বিপক্ষে ছিল তাদের কোনো শাস্তি দেওয়া হবে না, একটা জেনারেল পার্ডন ঘোষণা করা হবে, ঠিক আছে? অ্যান্ড রেসপেক্ট ফর প্রপার্টি রাইটস, এবং যার যে সম্পদ আছে তাকে সেগুলো ভোগ করতে দিতে হবে, সম্পদ কেড়ে নেওয়া যাবে না। যেমন করে অনেকে সম্পদ কেড়ে নেওয়া হচ্ছে, তাই না? তারপর হচ্ছে ক্রোক করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এগুলো করা হবে না। এরকম একটা ঘোষণার মাধ্যম দিয়ে চার্লসকে আপাতত ফিরিয়ে আনা হলো, কিন্তু এত সহজ না। হাউএভার চার্লস দ্য সেকেন্ডস রেইন ফেস নিউমেরাস চ্যালেঞ্জেস, বিশেষ করে অ্যাংলিকানিজমে যে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে যে একটা মিক্সিং আনা হয়েছে, তাই তো? সেটা কি যারা গোড়াপন্থী ক্যাথলিক বা যারা গোড়াপন্থী প্রোটেস্ট্যান্ট তারা কি এটা মেনে নিবে বলো তো? মানবে না তো সহজে, তাই না? তারপর যে পলিটিক্যালি হি হ্যাড টু নেভিগেট টেনশনস বিটুইন রয়্যাল প্রেরোগেটিভ অ্যান্ড পার্লামেন্টারি অথরিটি। Parliament, emboldened by its role during the English Civil War and interregnum, sought greater influence over taxation, military funding and governance. তার মানে কি পার্লামেন্ট কিন্তু আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠছে। কারণ কি, তারা চাচ্ছে কি যে তাদের মিলিটারি ফান্ডিং চাচ্ছে, তারা গভর্নেন্স শক্তি চাচ্ছে। এই বিশেষ করে মানে ইন্টারডিজিয়াম মানে হচ্ছে ওই যে প্রোটেক্টরেটের সময়, তাই না? বিশেষ করে কমনওয়েলথ পিরিয়ডের সময় সেখানে তো পার্লামেন্টেরই একক ক্ষমতা ছিল। দিস পিরিয়ড স দ্য প্যাসেজ অফ দেখো ক্ল্যারেন্ডন কোড হুইজ এনফোর্স স্ট্রিক্ট অ্যাডহেরেন্স টু অ্যাংলিকানিজম। তো রাজা যখন আবার আসলো, রাজা এসে আবার অ্যাংলিকানিজমকে ফোর্স করলো, কারণ তিনি চাচ্ছিলেন কি রিলিজিয়াস মানে স্ট্যাবিলিটি। আর রিলিজিয়াস স্ট্যাবিলিটি মানেই সেখানে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের নিয়ে একটা থিওরি তৈরি করা হয়েছে অ্যাংলিকানিজমের মাধ্যমে, যেখানে কি হয়েছে দেখো রিফ্লেক্টিং দ্য ডমিনেন্স অফ দ্য অ্যাংলিকান এলিট ইন পার্লামেন্ট, যেখানে পার্লামেন্টে যারা অ্যাংলিকান বিশ্বাসী ছিল তাদেরই প্রভাব কিন্তু বা শক্তি বেশি ছিল, কারণ তারাই তো এই পিরিটান এজটা চালিয়েছে। অতএব পার্লামেন্টে তাদের প্রভাব আছে, অতএব রাজাকে আনা হয়েছে জাস্ট প্রধান একজন শাসক হিসাবে। কিন্তু কি দাঁড়ালো, রিলিজিয়ন প্লেড আ সেন্ট্রাল রোল ইন দ্য পলিটিক্যাল কনফ্লিক্টস অফ দ্য রেস্টোরেশন। দ্য রিলিজিয়াস টলারেশন প্রমিসড ইন ডিক্লারেশন অফ ব্রেডা ক্ল্যাশড উইথ দ্য অ্যাংলিকান এস্টাবলিশমেন্ট। দেখো ডিজায়ার ফর ইউনিফর্মিটি, তাহলে কি হচ্ছে যে অ্যাংলিকানরা চাচ্ছে যে সব ইউনিফর্ম হবে, রিলিজিয়নটা ইউনিফর্ম হবে, ক্যাথলিক বা প্রোটেস্ট্যান্ট বলে আলাদা কিছু থাকবে না। কিন্তু সবাই তো এটা মেনে নিচ্ছে না, বিশেষ করে যারা নন কনফর্মিস্ট, মানে যারা এটা মানবে না। কনফার্ম মানে কি মেনে চলা, আর নন কনফার্মিস্ট মানে কি যারা মানবে না। তাহলে অ্যাংলিকান থিওরি তারা মানতে চাচ্ছে না, ইনক্লুডিং পিউরিটানস, ক্যাথলিক এবং আদার ডিসেন্টার্স। পিউরিটানরা মানতেছে না, ক্যাথলিকরা মানতেছে না, বা ক্যাথলিক পিউরিটান না আবার তারাও মানতেছে না। সব মিলে একটা আরও ঝামেলা হয়ে গেল। ফেস্ট প্রসিকিউশন আন্ডার ল লাইক দ্য কর্পোরেশন অ্যাক্ট অর দ্য অ্যাক্ট অফ ইউনিফর্মিটি। এই সকল অ্যাক্ট দেওয়ার মাধ্যমে ওই যারা নন কনফর্মিস্ট ছিল তাদেরকে বিশেষভাবে প্রসিকিউট করা হলো আইনের অধীনে নিয়ে এসে। তারা কেন মানবে না অ্যাংলিকানিজম? এটার কারণে কি হলো, রাজা তার বিশেষ যে একটা কি বলবো ক্ষমতা নিয়ে এসেছিল সেটাও সে হারাতে শুরু করলো। যেমন এখন সরকার চাচ্ছে কি একটা শান্তি প্রতিষ্ঠা করতে। যেমন কিছুদিন আগে হলো না যে ঢাকা থেকে ব্যাটারি চালিত রিক্সাকে কী করবে, উঠাই দিতে হবে, তাই না? সরকার চাইলো যে পরিবেশ দূষণ রক্ষা করার মানে দূষণ রোধ করার জন্য এবং বিশেষ করে বিদ্যুতের উপর চাপ কমানোর জন্য, তাই তো জ্যাম কমানোর জন্য কী করছে সরকার, যে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করতে হবে। এটা কি দাঁড়ালো, রিক্সাওয়ালারা কি মানলো? মানতে চাইবে বলো? মেনেছে? কি মনে হয় এটা? তাহলে যে সরকারকে এরা সাপোর্ট করে নিয়েছে, রিক্সাওয়ালারাও কিন্তু সাপোর্ট করেছিল এই সরকারকে আনতে, কিন্তু সরকার যখন আবার ফোর্স করা শুরু করলো, এই সরকারও আবার কি হচ্ছে, এদের কাছ থেকে তাদের যে মানে কি বলবো সাপোর্ট সেটা হারাচ্ছে। এরকম আর কি বিষয়টা, এত সহজ না এটা দেশ চালানো বা এটা ইয়া করা। হ্যাঁ, টেনশন পিক ডিউরিং দ্য এক্সক্লুশন ক্রাইসিস। এক্সক্লুশন মানে যেখান থেকে এক্সক্লুড করা হবে, হ্যাঁ, বিশেষ করে বাদ দেওয়া হবে যারা হচ্ছে ক্যাথলিক ঘরানা তাদেরকে। When a Protestant dominated parliament sought to exclude Charles II, the Catholic brother James, Duke of York, বিশেষ করে আমরা দেখলাম কি ক্যাথলিক মানে চার্লস II 1600 হয়তো কত 85-তে 1685 সম্ভবত সে যখন এখান মারা গেল, তখন তার হচ্ছে ক্যাথলিক ব্রাদার জেমস II আসলো, তাই না, সিংহাসনে। কিন্তু সে তো ছিল ক্যাথলিক, অতএব প্রোটেস্ট্যান্টরা তো সহজে মেনে নিবে না। অতএব এখানে এক্সক্লুশন ক্রাইসিস শুরু হলো, মানে কিভাবে জেমস II সিংহাসনচ্যুত করা হয়। This crisis highlighted fears of a Catholic monarch and deepened divisions between two emerging political factions. আমরা জানি দ্য হুইগস এবং টরি নামে দুটো আবার দল তৈরি হয়ে গেল এখানে, who supported exclusion and parliamentary supremacy.
হুইগরা মেনলি ছিল হলো পার্লামেন্টের সাপোর্টার এবং তারা চাচ্ছিল জেমস দ্য সেকেন্ডকে এক্সক্লুড করা, দেশ থেকে বহিষ্কার করা। অন্যদিকে তারা যারা ছিল হচ্ছে টরিস, তারা কী করতো, হু ডিফেন্ডেড রয়্যাল প্রেরোগেটিভ অ্যান্ড হেরিডিটারি মোনার্কি, মানে রয়্যাল শাসন এবং রয়্যাল যে হেরিডিটারি মানে কি বংশ পরম্পরায় যে মানে কি বলবো শাসন ব্যবস্থা আছে, এটাকে তারা সাপোর্ট করতেছিল। তাহলে এখানে কয়টা দল পেলাম আমরা? ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট কিন্তু বাদ হয়ে গেল, ওই দলটা নতুন নামে চলে আসলো, একটা হলো হুইগ, একটা হলো টরি। হ্যাঁ, তাহলে হুইগরা হলো কার সাপোর্টার? পার্লামেন্টের সাপোর্টার নাকি? আর টরিরা হচ্ছে রাজার সাপোর্টার। এখন জেমস দ্য সেকেন্ডকে বাদ দেওয়ার জন্য একটা নতুন একটা রেভলিউশন হয়েছিল, তাই না, যেটাকে বলা হচ্ছে গ্লোরিয়াস রেভলিউশন বা ব্লাডলেস রেভলিউশন। পার্লামেন্ট তো মূলত হুইগরা রাজাই কি হয় না? স্যার হুইগরা কি প্রোটেস্ট্যান্ট ছিল? হ্যাঁ, হুইগরা ছিল অধিকাংশ প্রোটেস্ট্যান্ট, এরা ছিল প্রোটেস্ট্যান্ট। আর টরিরা ছিল হচ্ছে কি রাজার শাসক, তার মানে রাজা কি ক্যাথলিক, অতএব তারা চাচ্ছে রাজাকে রাখতে। পার্লামেন্ট কারা পরিচালনা করতো তাহলে? পার্লামেন্টটা প্রোটেস্ট্যান্টরা পরিচালনা করতো, কারণ যখন চার্লস দ্য সেকেন্ডকে আনা হলো তখনই কি প্রোটেস্ট্যান্টরা ছিল না ডমিনেন্ট। বলো পার্লামেন্ট কারা চালাচ্ছিল? কমনওয়েলথ পিরিয়ডে কারা চালাচ্ছিল পার্লামেন্ট? কমনওয়েলথ পিরিয়ড কাদের অধীনে ছিল? পিরিটানদের অধীনে না, প্রোটেস্ট্যান্টদের অধীনে না? জি স্যার। নাকি বোঝনি? পিরিটান কারা? ক্যাথলিক না প্রোটেস্ট্যান্ট? হ্যাঁ, প্রোটেস্ট্যান্ট। তাহলে পিরিটানদের অধীনেই তো ছিল কমনওয়েলথ পিরিয়ড। তাহলে কমনওয়েলথ পিরিয়ডে যে পার্লামেন্ট চালাচ্ছিল কারা? রাজারা নাকি তাদের লিডার অলিভার ক্রমওয়েল, রিচার্ড ক্রমওয়েল, এরা? জি স্যার। তাহলে ওরা যখন আবার ওদের শাসনের ভালো লাগলো না, তখন এই পার্লামেন্টে যারা প্রোটেস্ট্যান্ট ছিল তারাই আবার ভাবলো চার্লস দ্য সেকেন্ডকে আবার ফিরিয়ে আনা যায় কিনা, কিন্তু তাকে শর্ত দিয়ে আনা হয়েছিল যে আমরা যা বলবো, আমরা যা করাবো তাই করতে হবে। অর্থাৎ পার্লামেন্টের ক্ষমতা ওই প্রোটেস্ট্যান্টদের অধীনেই আছে, শুধু রাজাকে আনা হয়েছে যে আপনি যেহেতু সিংহাসনে বসেন, তা না হলে চলছে না। এরকম তাই বলছে জেমস দ্য সেকেন্ড সাকসিডেড চার্লস দ্য সেকেন্ড ইন 1685, রিগনাইটিং পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস টেনশন। তাহলে চার্লস দ্য সেকেন্ডের অধীনে মোটামুটি পলিটিক্যাল মানে রাজনৈতিক বা হচ্ছে ধর্মীয় টেনশনটা কম ছিল, কারণ তিনি তো প্রোটেস্ট্যান্ট ঘরানার বা অ্যাংলিকানিজমে বিশ্বাসী ছিলেন, তিনি না প্রোটেস্ট্যান্ট না ক্যাথলিক। কিন্তু জেমস দ্য সেকেন্ড যখন আসলো সে তো পুরোপুরি ক্যাথলিক, তাহলে এই যে প্রোটেস্ট্যান্টরা কি মেনে নিবে এত সহজে? মানবে না নিশ্চয়ই। তাহলে অ্যাজ এ ক্যাথলিক মোনার্ক, জেমস পলিসিস অফ রিলিজিয়াস টলারেন্স অ্যান্ড অ্যাটেম্পটস টু সেন্ট্রালাইজ পাওয়ার অ্যালিনেটেড বোথ হুইগস অ্যান্ড টরিস। এতে কি হলো, হুইগ এবং টরিদের মধ্যে মানে তার সাথেও মানে জেমস দ্য সেকেন্ডের সাথে হুইগ এবং টরিদেরও কি হলো, একটা দূরত্ব তৈরি হয়ে গেল। হিজ ইউজ অফ রয়্যাল প্রেরোগেটিভ টু বাইপাস পার্লামেন্টারি অথরিটি অ্যান্ড অ্যাপয়েন্ট ক্যাথলিক্স টু হাই অফিসেস অ্যালার্ম প্রোটেস্ট্যান্ট। তিনি ওই যে পার্লামেন্টকে মানে বাইপাস করে তিনি চাচ্ছিলেন তার রাজদরবারে তিনি ক্যাথলিকদেরকে নিয়োগ দিবেন। এতে কী হলো, প্রোটেস্ট্যান্টরা ভয় পেয়ে গেল, তাহলে তো আমাদের খবর খারাপ আছে। এই জন্য কী হলো, দ্য টিপিং পয়েন্ট কেম ইন 1688 হোয়েন জেমস দ্য সেকেন্ডস ওয়াইফ গেভ বার্থ টু ক্যাথলিক ইয়ার। এবার যখন এর ছেলে হলো তখন তো প্রোটেস্ট্যান্টরা আরও বিপদে পড়ে গেল, যে এর ছেলে তাহলে আবার রাজা হবে, রেজিং দ্য প্রসপেক্ট অফ আ ক্যাথলিক ডাইনাস্টি, অর্থাৎ তাহলে নতুন করে আবার একটা ডাইনাস্টি শুরু হয়ে যাবে। সুতরাং ইন রেসপন্স আ গ্রুপ অফ ইংলিশ নোবেলস ইনভাইটেড উইলিয়াম অফ অরেঞ্জ আ প্রোটেস্ট্যান্ট অ্যান্ড দ্য হাজব্যান্ড অফ জেমস ডটার্স ম্যারি, কারণ কি মেরি ছিল হচ্ছে ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট ঘরানার, এবং সে বিয়ে করেছিল উইলিয়াম অফ অরেঞ্জকে। এই উইলিয়াম আবার কোথাকার রাজা ছিল বলো? উইলিয়াম অফ অরেঞ্জকে স্যার ফ্রান্সের রাজা ছিল কি? দেখি আমরা একটু সে কে ছিল। ছেলে হচ্ছে না মেয়ে মনে হচ্ছে? স্যার রাজাকে তখন বংশ পরম্পরায় হইতো না, নাকি পার্লামেন্টের ওরা চাইলেই যে কোনো কাউকে রাজা বানাইতে পারে? না, রাজা কি বানানো যায়? রাজা তো বংশ পরম্পরায় হতে হবে। তাহলে এর বংশ পরম্পরায় আনলো না, জেমস দ্য সেকেন্ডের মেয়ের মাধ্যম দিয়ে তার স্বামীকে নিয়ে আসলো রাজা হিসাবে, বুঝতে পারছো? এই দেখো উইলিয়াম অফ অরেঞ্জ, এই উইলিয়াম দ্য থার্ড কে ছিল? জেমস দ্য সেকেন্ডের মেয়ের মানে জেমস দ্য সেকেন্ডের জামাই, হ্যাঁ মেয়ের হাজবেন্ড, ঠিক আছে তো? হ্যাঁ, তার জন্য তাকে আবার নিয়ে আসা হলো, কারণ ওই রাজার বংশেই থাকুক, মানে ছেলে হোক মেয়ে হোক, কিন্তু যেন নিয়ে আসা হয়। বুঝতে উইলিয়াম দ্য থার্ড বলছে অলসো নন অ্যাজ উইলিয়াম অফ অরেঞ্জ, তাই বলছে ওয়াজ দ্য সভরেন প্রিন্স অফ অরেঞ্জ ফ্রম বার্থ। দেখো এই জায়গাগুলো মানে ইংল্যান্ডেরই, বা এই যে কিং অফ ইংল্যান্ড, তাই তো হয়েছিলেন তিনি আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড 1689 আনটিল হিজ ডেথ ইন 1702। তারপর থেকে মোটামুটি ম্যারিজ চলে আসলে। হিজ রুলড গ্রেট ব্রিটেন অ্যান্ড রুলড উইথ হিজ ওয়াইফ কুইন ম্যারি দ্য সেকেন্ড। দেয়ার জয়েন্ট রেইন ইজ নন অ্যাজ দ্যাট অফ উইলিয়াম অ্যান্ড ম্যারি। তার মানে দুজন মিলে শাসন করেছে। হ্যাঁ, উইলিয়াম ওয়াজ দ্য অনলি চাইল্ড অফ উইলিয়াম দ্য সেকেন্ড প্রিন্স অফ অরেঞ্জ, হ্যাঁ। তাহলে দেখা হচ্ছে
যে এই যে উইলিয়াম দ্য সেকেন্ড, অরেঞ্জটা আসলে কি? অরেঞ্জ হলো একটা এলাকা এবং একটা ডাইনাস্টির নাম, ঠিক আছে তো? হ্যাঁ, সেখানে তারা এই যে হল্যান্ড, জিল্যান্ড, ওই সময়ের কিছু জায়গা ছিল, নেদারল্যান্ড, এই জায়গার মেনলি তারা মোনার্ক ছিল। সেখান থেকে নিয়ে আসা হলো যে তাকে রাজা হিসাবে বসানো যায় কিনা। তাই বলছে হিজ অনলি চাইল্ড উইলিয়াম দ্য থার্ড রেইনড কিং অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড 1689 ফলোইং দ্য গ্লোরিয়াস রেভলিউশন। এইটা তো এটা গেল। তাই বলছে দেখো, তিনি প্রোটেস্ট্যান্ট ছিলেন এবং দ্য হাজব্যান্ড অফ জেমস ডটার্স মেরি টু ইন্টারভেন উইলিয়ামস অ্যারাইভাল উইথ অ্যান আর্মি লেড টু জেমস সেকেন্ড ফ্লাইট টু ফ্রান্সে পালিয়ে গেল জেমস দ্য সেকেন্ড, হ্যাঁ, ইন হোয়াট বিকাম নন অ্যাজ গ্লোরিয়াস রেভলিউশন। মানে জামাইয়ের ভয়ে শ্বশুর পালিয়ে গেল, বুঝতে পারছো? যখন উইলিয়াম কী করলো, তার আর্মি নিয়ে চলে আসলো জেমস দ্য সেকেন্ডের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, দেখলো যে জামাই আসতেছে, শ্বশুর ফুস করে ফ্রান্সে পালিয়ে গেল। এটাই হচ্ছে গ্লোরিয়াস রেভলিউশনের ছোট্ট একটা ব্যাপার, যেখান থেকে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেল। স্যার উনি কি জোর করে ক্ষমতা নিচ্ছেন এমনিতেই পারিবারিক সূত্রে পাইছে স্যার? কোনটা স্যার উনি কি শ্বশুরের কাছ থেকে জোর করে এই শক্তি নিচ্ছে নাকি? তাই এই কথাটা দেখে কি মনে হলো, এই সেন্টেন্সটা কি মনে হলো? জোর করে স্যার। এটা জোর করেই তো, হ্যাঁ। শাসন কে না চায় বলো, শ্বশুর হোক আর ছেলে হোক আর বউ হোক, ঠিক আছে না? ক্ষমতা যে চায়, হ্যাঁ, সে হচ্ছে জামাই। আর এদিকে 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 প্রোটেস্ট্যান্ট যারা লিডার আছে তারা তো চাচ্ছে যে আসুক, নিয়ে আসা হোক। তখন জামাই তাড়িয়ে দিল শ্বশুরকে, ঠিক আছে তো? মেয়ে এবং জামাই মিলে তারপর শাসন করা শুরু করলো। দারুণ জিনিস, বুঝতে না? ক্ষমতা একটা অন্য জিনিস, বুঝতে পারছো? যে পায় সে আর মারা গেলেও ছাড়তে চায় না, হ্যাঁ, মান সম্মান যাই যাক, মারা যায় যাক, ক্ষমতা ছাড়বো না, এরকম একটা জিনিস। ক্ষমতার স্বাদ যারা পেয়ে যায়, স্যার এটা কি হ্যাঁ বলো। যোগ্যতার উপর নির্ভর করে না স্যার? সবার কি আর শাসন করার সে থাকে, মানে ক্ষমতাটা থাকে, যে মানে আর কি ওই গুণটা কি সবার মধ্যে থাকে যে না আমি শাসন করতে পারবো, আমার মধ্যে সেই যোগ্যতা আছে? সেটা তো আর কেউ বিবেচনা করে না। সেটা কি কেউ শাসন করার ক্ষমতা নিয়ে কেউ আসে বলো? রাজতন্ত্রে তো স্যার রাজার ছেলে রাজাই না স্যার, মানে আসে, গুণ থাকা হ্যাঁ। হয় না যে না ও পারবে, বা অনেকে আছে নাকি বোকা শোকা কম। তা বোকা শোকারা রাজা হয়নি এখানে? তখন আরো কনফ্লিক্ট বেড়ে গেছে, হ্যাঁ, বোকা বরং হলেও তো বোকা রাজা শোকা হবে। হয়ে সে বরং আরো দ্বন্দ্ব বাড়াইছে। হ্যাঁ, তোমার যখন রাজার শাসন আসতেছে হেরিডিটেরি, তখন আর কে বোকা আর কে পাগল আর কে বুদ্ধিমান ওসব হিসাব নেই। বাবার পরে ছেলে আসবে, ছেলের পর তার ছেলে আসবে, তারপরে তার ছেলে আসবে। তোমরা তো ইতিহাস পড়ো না বলে তো এগুলো বলতেছো, হ্যাঁ, ইতিহাস পড়তে হবে, বুঝতে পারছো? এই ডেমোক্রেসিতে এসেই মোটামুটি এই যোগ্যতার হিসাব বা এগুলো বলা হচ্ছে, কিন্তু আসলেই আমাদের দেশীয় পর্যায়ে যে সকল রাজনীতিবিদরা হয়, এদের কি আসলে দেশ শাসন করার আসলে যোগ্যতা আছে বলো? 5 পাসও হয় না, তাহলে সেই যোগ্যতা কি আছে নাকি? তারপর তো তারা দেশ চালাচ্ছে। দেশ চালানোর জন্য যোগ্যতা কিসের দরকার বলো? এখানে তো আমাদের দেশে তো এইসব জায়গায় যোগ্যতার প্রয়োজন। তারা ক্ষমতা চায়, মারধর করে কাটে কুটে ক্ষমতা নিতে পারলেই বেঁচে গেল বলো। এই যে 15-16 বছর এমন হয়েছে, দেশের শেষ দুইটা নির্বাচন তো মোটামুটি জোর করে ভোট হয়েছে, হয়নি? জনগণ কি ওদের চেয়েছে? ওরা ভয়ে জনগণকে ভোট দিতেই দেয়নি, এরকম আর কি, আগে থেকেই সব কিছু মেরে নিয়েছে, এরকম হয়েছে না ঘটনা? যে মন্ত্রীগুলো এগুলা তো মনে হয় না একটা যোগ্যতাবান। তাহলে ক্ষমতা, বললাম তো, যে ক্ষমতা যে পায় সে খুন খারাপি করেই ক্ষমতা নেই। এই যে উইলিয়াম অফ অরেঞ্জকে যে আনা হলো, একে কেন আনা হলো? তার যোগ্যতার বলে আনা হলো, নাকি তাদের প্রয়োজন ছিল? এই যে প্রোটেস্ট্যান্ট যারা ছিল তাদের প্রয়োজন ছিল তাকে নিয়ে আসার। তাদের প্রয়োজন ছিল, হ্যাঁ, প্রয়োজন ছিল যে না আমাদের এই ক্যাথলিক সরাতেই হবে, এই জন্য তারা তাকে নিয়ে আসলো। আচ্ছা, তো যাই হোক, ওটা ওগুলো কথা বলে লাভ নাই, আমাদের বুঝতে হবে এই আর কি। এই ইতিহাস রিপিট হয়, এখনো হচ্ছে রিপিট বিভিন্ন দেশে, কারণ আমরা ইতিহাস পড়ি না, ইতিহাস থেকে শিখি না। আমরা মানে না জেনেই একটা জায়গাতে যাই এবং সেই জায়গায় মনে করি আমি হামবড়া, হ্যাঁ, কিন্তু পরবর্তী এফেক্টটা বোঝা যায় যে কি হয়েছে। দ্য গ্লোরিয়াস রেভলিউশন মার্ক দ্য এন্ড অফ রেস্টোরেশন। তাহলে রেস্টোরেশনের শেষ হলো গ্লোরিয়াস রেভলিউশনের মাধ্যমে। অ্যান্ড ইনিশিয়েটেড আ নিউ কনস্টিটিউশনাল অর্ডার। উইলিয়াম অ্যান্ড মেরি অ্যাকসেপ্টেড দ্য থ্রোন জয়েন্টলি ইন 1689 সাবজেক্ট টু দ্য বিল অফ রাইটস। দেখো, তারা বিল অফ রাইটস তারা চালু করলো, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবা। 1689 বিল অফ রাইটস শুরু হলো, মানে জনগণের অধিকার সমুন্নত রাখার জন্য এই আইনটা করা হয়েছিল। হুইচ কার্টেলড, এবং যার মাধ্যম দিয়ে কি হলো, রাজার যে প্রেরোগেটিভস মানে কি একক ক্ষমতা সেটাকে কমানো হলো। অ্যান্ড ইস্টাবলিশ পার্লামেন্টারি সভরেন্টি,
এর মাধ্যমে কিন্তু বর্তমান যে আমরা আধুনিক ডেমোক্রেসি পাচ্ছি না ইংল্যান্ডে, সেটা কিন্তু তখন থেকে শুরু হয়েছে। এখন কি রাজা প্রধান বলো তো? রাজা just বসে থাকে, প্রধানমন্ত্রী কাজ করে সব। প্রধানমন্ত্রী, তাই না? তার মানে কি ওদিকে রাজার যে প্রেরোগেটিভ, একক যে অধীনতা ক্ষমতা, সেটাকে কমানো হলো এবং পার্লামেন্টের সভরেন্টি বাড়ানো হলো। দিস ডকুমেন্ট এনশিওরড মোনার্কস কুড নট লেভি ট্যাক্স অ্যান্ড মেইনটেন আ স্ট্যান্ডিং আর্মি। তাহলে বিল অফ রাইটসের মাধ্যমে এটুকু বলা হলো যে রাজারা কোনো ট্যাক্স আদায় করতে পারবে না এবং তাদের কোনো আর্মি থাকবে না উইদাউট পার্লামেন্টারি কনসেন্ট, এবং এটা যদি করতেই হয় তাহলে পার্লামেন্টের একটা কনসেন্ট বা অনুমতি লাগবে। অ্যান্ড গ্যারান্টেড রেগুলার পার্লামেন্টারি সেশন। এবং এই আইনের মাধ্যমে কি হলো যে পার্লামেন্টারি সেশন বসতে হবে এবং পার্লামেন্টকে ভেঙে 4-5 বছর পর পর নতুন নতুন পার্লামেন্ট গঠন করতে হবে। এই যে আইনটা তখন থেকে শুরু হয়েছে আর তখন থেকে এখনও চলছে ইংল্যান্ডে। দ্য রেভলিউশন সেটেলমেন্ট অলসো রিজলভ রিলিজিয়াস টেনশন বাই গ্র্যান্টিং লিমিটেড টলারেশন টু প্রোটেস্ট্যান্ট ডিসেন্টার্স থ্রু দ্য টলারেশন অ্যাক্ট, দো ক্যাথলিক অ্যান্ড নন ক্রিশ্চিয়ানস রিমেইনড এক্সক্লুডেড ফ্রম ফুল সিভিল রাইটস। দেখো তাহলে টলারেশন দেওয়া হলো কাদেরকে? প্রোটেস্ট্যান্টদেরকে, কিন্তু ক্যাথলিক এবং নন ক্রিশ্চিয়ানদেরকে এখনও সিভিল রাইটের বাইরে রাখা হলো। তার মানে প্রোটেস্ট্যান্টদের ক্ষমতা তারা এই বিল অফ রাইটের মাধ্যমে করে নিয়েছে। এখন ইংল্যান্ড কোন ধর্মের বেশি অনুসারী বেশি? প্রোটেস্ট্যান্টদের, ঠিক আছে। কিন্তু এখন মোটামুটি প্রায় 50% মানুষ এখন কোনো ধর্ম মানে না, নাস্তিক। বুঝতে পারছো? আচ্ছা, তো এইটুকু পড়লাম। এরপর আমি ঠিক এটারই নিও ক্লাসিক্যাল পিরিয়ডের ওই অংশটা একটু চলে যায়, কারণ দুটা ঘুরে ফিরে একই কথা দেখবা। দেখো নিও ক্লাসিক্যাল পিরিয়ডটা এখান থেকে শুরু করি আমরা। দেখো রেস্টোরেশন এবং গ্লোরিয়াস রেভলিউশন পরবর্তী কিন্তু নিও ক্লাসিক্যাল পিরিয়ডটা শুরু হলো। দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড বিগেন উইথ দ্য রেস্টোরেশন অফ দ্য মোনার্ক ইন 1660। তাহলে যেটা রেস্টোরেশন পিরিয়ড সেটাই তো আমরা নিও ক্লাসিক্যাল এজ শুরু করছি, তাই না? Following the tumultuous years of English Civil War and the Interregnum, King Charles II ascended the throne, ushering in a new era of stability. এই কথা কিন্তু একই। However, religious and political tension persisted. কিন্তু আমরা দেখলাম ধর্মীয় এবং রাজনৈতিক টেনশন তো বাড়তেছেই। The Clarendon Code, which enforced Anglican supremacy, alienated dissenters, while disputes over royal prerogative and parliamentary authority continued to simmer. তাহলে হচ্ছে কি ততক্ষণে কিন্তু বাড়তেছে, মানে বেড়েই যাচ্ছে ডিসেন্টারদের মধ্যে ডিসপিউট বা হচ্ছে দ্বন্দ্ব, যে রাজা কি সর্বময় ক্ষমতার অধিকারী পাবে কিনা বা পার্লামেন্ট সকল ক্ষমতার অধিকারী হবে কিনা। এই দুটার উপরে যে ডিসপিউট সেটা চলতেই আছে। দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ড্রামাটিক্যালি শিফটেড উইথ দ্য গ্লোরিয়াস রেভলিউশন অফ 1688। তাহলে কিং জেমস II, হুজ ক্যাথলিক পলিসিস alarmed Protestant elites, was deposed and replaced by his Protestant daughter Mary II and her husband, যে ছিল উইলিয়াম অফ অরেঞ্জ। This revolution was pivotal in establishing England as a constitutional monarchy. দেখো কনস্টিটিউশনাল মোনার্কি মানে কি? যেখানে কনস্টিটিউশনের অধীনে রাজারা লিমিটেড ক্ষমতা পাবে, তাই তো? দেখেন বলছে দ্য বিল অফ রাইটস 1689 লিমিটেড রয়্যাল অথরিটি অ্যান্ড অ্যাফার্ম পার্লামেন্টারি অ্যান্ড সভরেন্টি অ্যান্ড গ্যারান্টেড সিভিল রাইটস, সার্টেন সিভিল রাইট, লেইং দ্য ফাউন্ডেশন ফর মডার্ন ডেমোক্রেসি। এইটা ওটা তো আগে আমরা যেটুকু পড়ে আসলাম। এবার হচ্ছে রাইজ অফ পলিটিক্যাল পার্টিস। এই সময় আমরা দুটা নতুন পলিটিক্যাল পার্টি পাবো এবং পার্লামেন্ট গঠনের যে সিস্টেম সেটা কিন্তু এখান থেকে শুরু হয়, মডার্ন ডেমোক্রেসি সিস্টেম। দ্য লেট 17th and 18th century saw the formal emergence of political parties. তাহলে পলিটিক্যাল পার্টি কি আগে ছিল ইংল্যান্ডে? কিন্তু আগে কোনো পলিটিক্যাল পার্টি ছিল না, ইমার্জেন্স করলো তখন। নতুন দুটা পলিটিক্যাল পার্টি শুরু হলো, যেহেতু এখানে পার্লামেন্টারি সিস্টেম আসতেছে। নাম হলো দ্য হুইগস অ্যান্ড টরিজ, বিকাম দ্য ডমিনেন্ট ফ্যাকশন ইন পলিটিক্যাল মানে ইংলিশ পলিটিক্স, আওয়ামী লীগ অ্যান্ড বিএনপির মতো, রিপ্রেজেন্টিং ডিস্টিং ইন্টারেস্ট অ্যান্ড আইডিওলজিস। হুইগ কারা ছিল? দ্য হুইগস, অ্যাডভোকেটিং ফর আ স্ট্রং পার্লামেন্ট অ্যান্ড রিলিজিয়াস টলারেশন, ফাউন্ড সাপোর্ট অ্যামং মার্চেন্টস, ফিনান্সিয়ার্স অ্যান্ড প্রোটেস্ট্যান্ট ডিসেন্টার্স। তার মানে হুইগরা ছিল হচ্ছে পার্লামেন্টের সাপোর্টার এবং তারা ছিল ওই মেন্টালিটির যারা অধিকাংশ ছিল হচ্ছে মার্চেন্ট মানে ব্যবসায়ী, ফিনান্সিয়াল মানে অর্থনীতির সাথে জড়িত মানুষ, এবং সাথে হচ্ছে প্রোটেস্ট্যান্ট ডিসেন্টার্স মানে যারা হচ্ছে প্রোটেস্ট্যান্ট কিন্তু কোনো কিছুর মধ্যে যে সমতা বা হচ্ছে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে যে একটা মানে কি সমতা এনে যে অ্যাংলিকানিজম, এটাকে তারা মানবে না। তারা চাচ্ছে যে প্রোটেস্ট্যান্ট ঘরানার হতে হবে, সেখানে পার্লামেন্টের ক্ষমতা থাকতে হবে, রাজার কোনো ক্ষমতা থাকবে না। অন্যদিকে ইন কন্ট্রাস্ট দ্য টোরিস রুটেড ইন দ্য ল্যান্ডেড জেন্ট্রি অ্যান্ড দ্য অ্যাংলিকান চার্চ, চ্যাম্পিয়ন রয়্যাল অথরিটি অ্যান্ড ট্রেডিশনাল সোশ্যাল হায়ারকিস। এবং এরা হচ্ছে আবার টরি হচ্ছে মেনলি
সেই লর্ড সিস্টেম, হ্যাঁ, যারা অ্যাংলিকান চার্চকে সাপোর্ট করতেছে, কারণ অ্যাংলিকান চার্চ ছিল হচ্ছে রয়্যাল অথরিটির সাথে রিলেটেড, এবং তারা চাচ্ছে, তারা সাপোর্ট করতেছে রয়্যাল অথরিটিকে, এবং রাজার যে হায়ারকিক্যাল সিস্টেম সেটা যে আগের মতোই থাকবে এটাকে তারা সাপোর্ট করছে। আর যারা রাজাকে সাপোর্ট করছে তারা কী নামে পরিচিত ছিল বলো তো? কোন কবিরা রাজার সাপোর্টার ছিল? ক্যাভেলিয়ার পয়েন্ট। ক্যাভেলিয়ার পয়েন্ট। হ্যাঁ, তাহলে আমরা এখানে দুটা রাজনৈতিক দল পেলাম, হুইগ এবং টরি। দিস পিরিয়ড অলসো স সিগনিফিক্যান্ট লেজিসলেটিভ ডেভেলপমেন্ট সাচ অ্যাজ দ্য অ্যাক্ট অফ ইউনিয়ন। এইগুলো দরকার নেই, এই যে রাজনৈতিক যে বিষয়গুলো আমি পড়াচ্ছি এগুলো হচ্ছে জাস্ট একটু খেয়াল রাখবা যে কীভাবে চেঞ্জগুলো হতে হতে আসলো। এর ভিতরে কিছু কিছু ব্রিফ কোশ্চেন আসে, যেমন এই টরিকে, হুইগকে, এইগুলো একটু খেলতে পারছে। তোমার গ্লোরিয়াস রেভলিউশন, বিল অফ রাইট কবে ইয়া করা হলো, এই জায়গাগুলো একটু খেয়াল, উইলিয়াম অফ অরেঞ্জকে, হ্যাঁ, বা চার্লস দ্য সেকেন্ড, এই যে ব্যাপারগুলো, এর জন্য যাতে আমাদের মনে থাকে আর কি, এই বিষয়গুলো নিয়ে আসা। স্যার হুইগ বলতে আমরা প্রোটেস্ট্যান্টটা বুঝবো, আর টরি বলতে কি আমরা চার্চ ধরে নিব নাকি মানে ক্যাথলিক ধরে নিব? ক্যাথলিক না, রাজার অনুসারী ধরবা, রাজার অনুসারী ধরবা। রয়্যালিস্ট লিখবো তখন। হ্যাঁ, রয়্যালিস্ট। হ্যাঁ, রয়্যালিস্ট মানে কি, এরা কিসের অনুসারী? এরা কি পুরোপুরি ক্যাথলিক হবে না অ্যাংলিকান হবে? অ্যাংলিকান। অ্যাংলিকান মানে কি, তারা প্রোটেস্ট্যান্ট না ক্যাথলিক নাকি? মাঝামাঝি। হ্যাঁ, দুটোর মাঝে ব্যালেন্স। হ্যাঁ, আর এটাকে যারা অনুসরণ করছে না তাদেরগুলো হচ্ছে ডিসেন্টার্স, যারা অ্যাংলিকানিজমকে ফলো করছে না। যে সকল প্রোটেস্ট্যান্টরা অ্যাংলিকানিজমকে ফলো করে না তাদেরকে বলা হয় প্রোটেস্ট্যান্ট ডিসেন্টার্স। ক্যাথলিক তো ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট তো প্রোটেস্ট্যান্ট, আর অ্যাংলিকানিজম হলো কি দুইটার মিশ্রণ। আর প্রোটেস্ট্যান্টদের মধ্যে যারা আবার ওই অ্যাংলিকানকে সাপোর্ট করতেছে না তাদেরকে আমরা কি বলছি? প্রোটেস্ট্যান্ট ডিসেন্টার্স। তার মানে অ্যাংলিকানিজমের মধ্যে প্রোটেস্ট্যান্টও আছে, ক্যাথলিসিজমও আছে নাকি? কিন্তু ওই দুটার আবার যারা এক্সট্রিম তারা আবার ক্যাথলিক, তারা অ্যাংলিকানিজম মানছে না। যারা প্রোটেস্ট্যান্ট একদম এক্সট্রিম তারা আবার অ্যাংলিকানিজম মানছে না। তারা এই যে তখন তিনটা দল হয়ে গেল আর কি, হ্যাঁ, এরকম একটা। কিন্তু ক্যাথলিককে তারা এক পেশে করে ফেললো কিসের মাধ্যমে? ওই যে উইলিয়াম দা থার্ডকে নিয়ে আসার মাধ্যমে ক্যাথলিককে আবার এক পেশে করে ফেললো। তাদের অধিকারী কি করে দিল? কার্টেল করে দিল। বললো না এই জায়গায় যে নন ক্রিশ্চিয়ান এবং যারা ছিল ক্যাথলিক এদেরকে কি করা হলো? বিল অফ রাইট থেকে এক্সক্লুড করা হলো, তাই না? ওদেরকে বাইরে রাখা হলো, তাদের সিভিল রাইট দেওয়া হলো না, এরকম। তারপর দিস পিরিয়ড অলসো স সিগনিফিক্যান্ট লেজিসলেটিভ ডেভেলপমেন্ট সাচ অ্যাজ দ্য অ্যাক্ট অফ ইউনিয়ন হুইচ ইউনাইটেড ইংল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড ইন্টু দ্য কিং অফ ব্রিটেন। তাহলে অ্যাক্ট অফ ইউনিয়নের মাধ্যমে ওই যে গ্রেট ব্রিটেন সৃষ্টি হলো, হ্যাঁ, যেখানে ইংল্যান্ডের সাথে স্কটল্যান্ডকে যুক্ত করে একটা গ্রেট ব্রিটেন সৃষ্টি করা হলো। এবং তখন কি হলো? আন্ডার কুইন অ্যানি 1702 to 1714 these political factions contended for influence setting the stage for modern parliamentary system। দেখো নতুন করে কি হলো? কুইন অ্যানের অধীনে একটা পলিটিক্যাল কন্টেন্ট হলো। কন্টেন্ট মানে কি? একটা ওই যে ভোট বা নির্বাচন টাইপের, হ্যাঁ, যেখানে কুইন অ্যানি কে ছিলেন? কুইন অ্যানি কে ছিল বলো? এই যে ম্যারির, দেখো কুইন অ্যানিকে আমরা একটু দেখে আসি। তার বোন মনে হয়। এই যে অ্যানি, দেখো কে ছিল, দেখো তো, দেখা যাচ্ছে? গ্রেট ব্রিটেনের কুইন স্যার। হ্যাঁ কুইন, কিন্তু এই জায়গায় কে ছিল দেখো? এই যে প্রিন্স অফ জর্জ ডেনমার্ক, এর হচ্ছে স্পাউস। স্পাউস মানে কি? পার্টনার। হ্যাঁ, পার্টনার। আচ্ছা, তাহলে এই অ্যানি হলো কার কে? দেখো তো, এই যে অ্যানি ওয়াজ বোর্ন ডিউরিং দ্য রেইন অফ আঙ্কেল, দেখো হার আঙ্কেল কিং চার্লস দ্য সেকেন্ড, সেই সময় তার জন্ম হয়েছিল। হার ফাদার ওয়াজ চার্লস ইয়ঙ্গার ব্রাদার অ্যান্ড হার প্রিজমটিভ, দেখো জেমস, তাহলে তার বাবা কে ছিল? জেমস দ্য ফার্স্ট, জেমস দ্য সেকেন্ড। জেমস দ্য সেকেন্ড, তার মানে কি? ম্যারি আর অ্যানি কে? বোন, তাই তো? বলছে কি অন চার্লস ইনস্ট্রাকশন অ্যানি অ্যান্ড হার এল্ডার ডটার ম্যারি ওয়ার রেজড অ্যাংলিকান হিসেবে তাদেরকে বড় করা হয়েছিল। এবার ম্যারি বিয়ে করলো ডাচ প্রোটেস্ট্যান্ট কাজিন উইলিয়াম দ্য থার্ড অফ অরেঞ্জ, তাহলে ওর সাথে বিয়ে হলো, কারণ সে প্রোটেস্ট্যান্ট হয়ে গেল। আর ওদিকে বাকি ছিল অ্যানি, ঠিক আছে তো? তাহলে ম্যারির মৃত্যুর পর অ্যানি সিংহাসনে বসলো। এবং অ্যানি কাকে বিয়ে করেছে? অ্যানি ম্যারিড দ্য লুথারেন প্রিন্স। লুথারেন মানে কি? প্রোটেস্ট্যান্ট, তাহলে নিশ্চয়ই প্রিন্স জর্জ অফ ডেনমার্ক। এত অন চার্লস ডেথ ইন 1865 জেন সাকসিডেড, এবং বলা হচ্ছে ম্যারি অ্যান্ড উইলিয়াম জয়েন্টলি শাসন করলো। এবং পরে কি হলো দেখো,
আরটা হচ্ছে কি দেখো, উইলিয়াম অ্যান্ড ম্যারি হ্যাড নো চিলড্রেন আফটার ম্যারিজ ডেথ, যেহেতু তাদের কোনো সন্তান ছিল না, অটোমেটিক ওই বোন এসে সিংহাসনে বসলো। উইলিয়াম রেইনড অ্যালোন আনটিল হিজ ওন ডেথ 1702 হোয়েন অ্যানি সাকসিডেড হিম। তাহলে 1702 থেকে অ্যানি শাসন করছে 14 পর্যন্ত, তাই তো? তারপরে জর্জ দ্য ফার্স্ট আসছে, যেখানে আমরা পাবো হচ্ছে হ্যানোভার, দ্য ডাইনাস্টি অফ হ্যানোভার নতুন করে শুরু হলো। স্যার ওদের ভাই ছিল না? কার ভাই ছিল না? ভাই থাকলে তো ওই হতো, ও হতো না? কারণ এখানে তো বলা হচ্ছে, কারণ এখানে বলা হচ্ছে কি যে তার কোনো কি ছিল না, ইয়ার ছিল না। ইয়ার মানে কি? ইয়ার বলতে আমরা মেনলি কাকে বুঝি? ছেলেদেরকে বুঝি, হ্যাঁ, পুত্র সন্তানকে বুঝি। তখন তো মেয়েরা অটোমেটিক, তার মেয়ে শাসন করা মানে কি, তখন কি আর বাপের অধীনে থাকলো নাকি ওর স্বামীর অধীনে গেল বিষয়টা? এখন যদি ওদের কোনো ছেলে হয়, ওদের যদি কোনো ছেলে হয়, তখন কি ওই আমি মনে করো মন্ডল বংশের, ঠিক আছে তো, আর মনে করো আমার ওয়াইফ হলো মনে করো সরকার বংশের, স্যার মন্ডল বংশ হয়ে যাবে। হ্যাঁ, তখন মনে করো যে আমার যে ওয়াইফ তারা সরকার বংশ ছিল, তার বাবা ছিল হচ্ছে রাজা, বুঝতে পারছো? এখন তার কোনো ভাই নাই, মনে করো আমার ওয়াইফের কোনো ভাই নাই, মানে আমার শালা সম্বন্ধে কিছু নাই। তাহলে যখন আমার শ্বশুর মারা যাবে, তখন আমার যদি ছেলে থাকে, তাই তো, আমার বউ তো শাসন করলো, যদি আমার আগেই ছেলে হয়ে যায়, তাহলে আমার ছেলে বসবে, তখন কি হয়ে যাবে? কোন ডাইনাস্টি আসবে? মন্ডল না সরকার? মন্ডল ডাইনাস্টি হয়ে যাবে। তাই ব্যাপারটা ঠিক এরকম হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, মানে মেয়েদের বংশ হিসাবে ধরা হয় না। এখানেই তো নারী পুরুষের এই যে দ্বন্দ্বটা। হ্যাঁ বলো। বংশের বাইরে, বংশের বাইরে নাকি? আচ্ছা, তাই বলছে দ্য হ্যানোভারিয়ান সাকসেশন, এই যে হ্যানোভার শুরু হলো, অ্যান্ড ওয়ালপলস লিডারশিপ, প্রথম আমরা পাবো, প্রাইম মিনিস্টার পাবো এই সময়। হ্যাঁ দেখো, দ্য হ্যানোভারিয়ান সাকসেশন ইন 1714, মানে কার মাধ্যমে? এই যে উইথ দ্য অ্যাকসেশন অফ জর্জ দ্য ফার্স্ট। এই জর্জ দ্য ফার্স্ট আবার কি? আমরা একটু দেখে আসি, সম্ভবত অ্যানির ছেলে, দেখি এই যে এখানে বা ওনার হাজবেন্ড। দেখি জর্জ দ্য ফার্স্ট, হ্যাঁ, কিং অফ গ্রেট ব্রিটেন শাসন করলো। দেখো, বোর্ন ইন হ্যানোভার টু আর্নেস্ট অগাস্ট অ্যান্ড সোফিয়া অফ হ্যানোভার। এটা একটু চেঞ্জ হয়ে গেল না? দেখো, এটা সন্তান কার সন্তান? এটা হ্যানোভার ডাইনাস্টির সন্তান। দেখো, হ্যানোভার ডাইনাস্টি। হ্যাঁ, হ্যানোভার তো নাম হয়ে গেল, দেশের নাম। আচ্ছা, আমরা দেখি জায়গার নাম। সরি। আচ্ছা, এইখান থেকে আমরা একটু দেখি, এখানে একটু খেয়াল করো। অ্যাজ দ্য সিনিয়র প্রোটেস্ট্যান্ট ডিসেন্ডেন্ট অফ হিজ গ্রেট গ্র্যান্ডফাদার। গ্রেট গ্র্যান্ডফাদার কে হবে? দাদা, বড় দাদা। কে সে? বলো তো, তার দাদার গ্রেট গ্র্যান্ডফাদার জেমস দ্য ফার্স্ট, ওই সেই 1603 সালের জর্জ। সেখান থেকে সেই সূত্রে, দেখো, সেই সূত্রে জর্জ ইনহেরিটেড দ্য ব্রিটিশ থ্রোন ফলোইং দ্য ডেথ অফ 1714 অফ হিজ মাদার, ঠিক আছে তো, সোফিয়া, অ্যান্ড হিজ সেকেন্ড কাজিন অ্যানি, কুইন অফ গ্রেট ব্রিটেন। তাহলে একদিকে তার মায়ের মৃত্যু, ও যেহেতু অন্যদিকে ছিল, আর এদিকে হচ্ছে অ্যানি কে ছিল? তার হিজ সেকেন্ড কাজিন, তাই তো, হিজ সেকেন্ড কাজিন অ্যানি, কুইন অফ গ্রেট ব্রিটেন ছিল তার মৃত্যুতে। সে মোটামুটি ওই মনে হতো যে যেহেতু ডাইনাস্টি সিস্টেম, তো মানে কি বংশ সিস্টেম, কোথা থেকে ঘুরে নিয়ে আসতো, নিয়ে এসে। সেকেন্ড কাজিন কে এজন্য বলতেছে কারণ ম্যারি ফার্স্ট কাজিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যারি তো বড় ছিল না? ম্যারি তো বোনের মধ্যে বড় নাকি, এল্ডার। আর তারপরে ম্যারির মৃত্যুর পর অ্যানি আসলো। এখন অ্যানির পরবর্তীতে দেখাচ্ছে তাকে নিয়ে আসা হলো, কারণ তাদের যে বংশ পরম্পরায় অনেক আরও সম্পর্ক এটা ওটা থাকে। যেমন এখন বর্তমানে রাজাকে বলো তো, ইংল্যান্ডের জানা আছে? চার্লস দ্য থার্ড। হ্যাঁ, চার্লস দ্য থার্ড, তাই তো। এই হ্যানোভার যে সেটা থেকে এসেছে। একটু আমরা যদি দেখি, দেখো, নাম এগুলো ভুলে ফেলি। হ্যাঁ,
ওদের নাম কি এগুলো, মানে চার্লস, নাম এগুলাই থাকবে স্যার। এটা বংশ ইয়ার রক্ষা করার জন্য। জর্জ বলে তো আগে কেউ ছিল না, তাই দেখো জর্জ দ্য ফার্স্ট হয়ে গেল। হ্যাঁ, তারপর থেকে যেহেতু চার্লস দ্য সেকেন্ড পর্যন্ত আমরা পেয়েছি, তাই না? এই যে এলিজাবেথ পর্যন্ত আছে আমাদের বইয়ে আপাতত, এলিজাবেথ দ্য সেকেন্ডের পর হলো চার্লস দ্য সেকেন্ড, এই চার্লস দ্য থার্ড তার ছেলে পেলো। এই যে দেখো পুরো হ্যানোভার চলতেছে, কিন্তু হাউস অফ হ্যানোভার। তার আগে ছিল কি স্টুয়ার্ট ডাইনাস্টি, যেটা জেমস দ্য ফার্স্টের মাধ্যমে শুরু হয়েছিল। তারপর কমনওয়েলথ পরবর্তীতেও আমরা ওই স্টুয়ার্ট ডাইনাস্টির চার্লস দ্য সেকেন্ডকে নিয়ে আসলাম। তারপর জেমস দ্য সেকেন্ড, উইলিয়াম দ্য থার্ড আর ম্যারি, তারপর অ্যানি। অ্যানির পর আসলো, দেখো চেঞ্জ হয়ে গেল। কারণ কি, ওই যে ওখানে অ্যানির কোনো সন্তান ছিল না সন্তান ছিল হয়তো। না, এয়ার ছিল না, ওই জন্য এখানে চলে আসলো এইভাবে। খুঁজে পাইলে যেখান থেকে ও ঘুরে ফিরে নিয়ে আসবে। হ্যাঁ, কার কখন ভাগ্য খুলে যায়, হ্যাঁ, রাজা হওয়ার জন্য। বুঝতে পারছো? ভাবেইনি হয়তো সন্তান না হওয়ার কারণে একটা চান্স বেশিরভাগই থাকে। দেখা যায় যে রাজবংশের ওদের সন্তান হয় না। সন্তানই হয় না নাকি শুধু? আচ্ছা, তাই বলছি দ্য হ্যানোভারিয়ান, মানে সবাই তো মানে একটু ইয়া করে, হিংসা ঈর্ষা বিদ্বেষ থাকে না, যদি ওর সন্তান না হয় তাহলে আমি রাজা হতে পারবো। মানে বড় হওয়া মানেই অন্যের ঈর্ষা কামনা করা আর কি। ওকে, দ্য হ্যানোভারিয়ান সাস্টেন ইন 1714 উইথ দ্য অ্যাক্সেশন অফ জর্জ দ্য ফার্স্ট মার্কড আ নিউ চ্যাপ্টার ইন ইংলিশ পলিটিক্যাল হিস্ট্রি অ্যাজ আ জার্মান মোনার্ক উইথ লিমিটেড, দেখো ইংলিশ ফ্লুয়েন্সি। তাহলে জর্জ দ্য ফার্স্ট ছিল কি ওই যে জার্মানি, তাহলে সেখান থেকে এসে সেখানে রাজা হয়ে গেল, কারণ জার্মান ভাষার ইয়া ছিল সে। জর্জ দ্য ফার্স্ট রিলাইড হেভিলি অন মিনিস্টার লিডিং টু দ্য রাইজ অফ ক্যাবিনেট সিস্টেম। এখন যেমন ক্যাবিনেট বা সাংসদ সিস্টেম আছে, ওখানেও শুরু হয়ে গেল, কারণ জর্জ দ্য ফার্স্ট, ওই যে বললাম এখনই কি নিয়ে একটা কথা হচ্ছিল না, যে কার ক্ষমতা আছে আর কার নাই, কার যোগ্যতা আছে আর কার যোগ্যতা নাই। তাহলে এখানে সে যেহেতু মিনিস্টারদের উপর ডিপেন্ড করছে, মিনিস্টাররা তাদের সুবিধা মতো তাদের ক্ষমতাকে তারা শক্তিশালী করে নিয়েছে। দিস পিরিয়ড উইটনেস দ্য ডমিনেন্স অফ স্যার রবার্ট ওয়ালপল, অফেন রিগার্ডেড অ্যাজ ব্রিটেনস ফার্স্ট প্রাইম মিনিস্টার। তাহলে ব্রিটেনের প্রথম প্রাইম মিনিস্টার নাম কি? ক্যাবিনেট সিস্টেম আসলো, সেখানে পার্লামেন্টারি সিস্টেম হলো। স্যার রবার্ট ওয়ালপল। ওয়ালপলস টেনিয়ার 1721 to 1742 was characterized by economic stabilization after the South Sea Bubble crisis. South Sea Bubble crisis কি? দেখো এগুলো অতটা মনে রাখার দরকার নেই, জাস্ট আমরা থিওরিগুলো একটু খেয়াল, মানে শর্তগুলো আমরা একটু খেয়াল করবো। সাউথ সি বাবল নাকি বাবল ক্রাইসিস ইন ইংল্যান্ড। এটা কি ছিল? was a financial crisis in England 1720 that involved the collapse of South Sea Company, a company that traded with Spanish America. তাহলে এখানে অর্থনৈতিক একটা ক্ষতির সম্মুখীন হয়। অর্থাৎ এটা ছিল একটা সাউথ সি কোম্পানি, এটা কোম্পানির নাম, আর কোম্পানি দ্যাট ট্রেডেড উইথ স্প্যানিশ আমেরিকা। স্প্যানিশ আমেরিকা মানে কি? এই সময় কি আমেরিকা জন্মলাভ করেছে এখনো পর্যন্ত? খেয়াল করো তো, আমরা যে সময় আছি এখন, আমেরিকা কি জন্মলাভ করেছে এখনো? জি না স্যার। হ্যাঁ, তার মানে স্প্যানিশদের অধীনে আমেরিকার যে অংশটুকু ছিল, সেই অংশটুকুর সাথে ইংল্যান্ডের যে কোম্পানি বিজনেস করতো, তাদের পতনের কারণে একটা বড় ধরনের ক্রাইসিস হয়ে যায়, অর্থনৈতিক ক্ষতি হয়, সেটাকে বলছে সাউথ সি ক্রাইসিস। তখন তারা আরও বেশি নিজেদেরকে শক্তিশালী করতে শুরু করে। হ্যাঁ, তাই বলছি দেখো, অ্যান্ড আ প্র্যাগম্যাটিক ফরেন পলিসি দ্যাট অ্যাভয়েডেড মেজর কনফ্লিক্ট। তখন কী করলে স্যার ওয়ালপল একটা বেশ বুদ্ধিভিত্তিক একটা ফরেন পলিসি বা হচ্ছে আন্তর্জাতিক যে পলিসি, তাই না, অন্য দেশের সাথে সম্পর্ক, সেগুলোকে মেক করলো যাতে মেজর কনফ্লিক্টগুলোকে, হ্যাঁ, বিভিন্ন দেশের সাথে যে দ্বন্দ্ব সংঘাত, এগুলোকে এড়ানো যায়। তার মানে দেশে একটা স্ট্যাবিলাইজেশন এসে গেছিল। ওয়ালপলস লিডারশিপ অলসো রিফ্লেক্টেড দ্য ইনক্রিজিং ইম্পর্টেন্স অফ পার্লামেন্ট ইন গভর্নেন্স। দ্য মোনার্কিস রোল কন্টিনিউ টু ডিমিনিশ। আর ধীরে ধীরে কী হচ্ছে, রাজার শাসন ক্ষমতা কমতে আসে। অ্যাজ পার্লামেন্টারি পলিটিক্স বিকেম দ্য মেইন অ্যারেনা ফর ডিসিশন মেকিং। যেহেতু এখন আমরা পাচ্ছি কি, এখন কি রাজা তো আছে নাকি, কিন্তু রাজার ক্ষমতা কি ইংল্যান্ড ওইভাবে আছে? ইংল্যান্ডের কি বলতো, শাসন ব্যবস্থা কি? রাজতান্ত্রিক। রাজতন্ত্র আর গণতন্ত্র একসাথে। তাহলে এটাকে কি বলা হয়? নাম ভুলে গেছি। সাংবিধানিক রাজতন্ত্র। ঠিক আছে, তো সংবিধান অনুসারে রাজতন্ত্র চলছে। রাজা জাস্ট কেন্দ্রীয় প্রধান হবে, আমাদের ইয়ার মতো, কি জানো, প্রেসিডেন্টের মতো, এই সরি, তাই তো। আর সকল ক্ষমতা উৎস হবে কে? সকল ক্ষমতা প্রয়োগ করবে প্রধানমন্ত্রী, পার্লামেন্ট। হ্যাঁ, পার্লামেন্ট বা প্রধানমন্ত্রী। আচ্ছা, এরপর হচ্ছে এনলাইটেনমেন্ট আইডিয়াস। এটা আবার কি জিনিস? এনলাইটেনমেন্ট আইডিয়া। এনলাইটেনমেন্ট মানে হলো
মানে আগে তো মানুষ, মনে করো আমি তোমাকে একটা কিছু বলছি, তুমি না বুঝে বিশ্বাস করতেছো। আর একটা জিনিস হচ্ছে আমি তোমাকে বললাম, সেই জিনিসটা তুমি যুক্তি দিয়ে বিবেচনা করে তারপরে তুমি বিশ্বাস করলা। তাহলে কোন জায়গাতে মনে হচ্ছে যে আপনার চিন্তাভাবনার উন্নয়ন হয়েছে? কোনটা ক্ষেত্রে চিন্তাভাবনার উন্নয়ন কোনটা ক্ষেত্রে হলো? হ্যাঁ, যুক্তি ব্যাপার, তাই তো। এনলাইটেন মানে হচ্ছে যুক্তি দিয়ে বিবেচনা করে কোনো কিছুকে গ্রহণ করা। মানে আগে তো মানুষ, দেখো দেখো কি বলছে এখানে, এনলাইটেনমেন্ট হলো একটা থিওরি যেখানে কি করা হচ্ছে, ইউরোপিয়ান ইন্টেলেকচুয়াল, ফিলোসফিক্যাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট দ্যাট টুক প্লেস ইন 1780 সেঞ্চুরিজ। ইট ইনফ্লুয়েন্স ইউরোপিয়ান সোসাইটি অ্যান্ড ইজ রিফ্লেক্টেড ইন ম্যানি ওয়ার্কস অফ লিটারেচার। এটার কাজটা কী ছিল? এর বিশেষ বৈশিষ্ট্য ছিল হচ্ছে স্কেপটিসিজম, মানে হচ্ছে তুমি যা বলবা আমি সরাসরি বিশ্বাস করবো না, আমি এক গোটা যুক্তি দিয়ে বিবেচনা করে তারপরে, মানে তুমি বলার সাথে সাথে আমার সরাসরি আমি বিশ্বাস করবো না, একটা সন্দেহ তা থাকবেই, তাই তো। একটা আমি আগে বুঝবো, আমি আগে জানবো, তারপরে আমি, তুমি ধর্ম হোক আর যাই হোক। তাই না? আগের যুগে কী করেছে ক্যাথলিক প্রোটেস্ট্যান্টের নিয়মে, মানুষজনকে যা বুঝিয়েছে মানুষ চুপচাপ সেটা বিশ্বাস করে গেছে। এদিকে কী হয়েছে? ওদের ক্ষতি হয়েছে, ওদেরকে শাসন করা হয়েছে। কিন্তু আস্তে আস্তে মানুষ এডুকেশন গ্রহণ করার মাধ্যমে, ওপেনলি চিন্তা করার মাধ্যমে, ধর্মীয় প্রভাব কমে যাওয়ার কারণে মানুষের চিন্তাভাবনাগুলো বেড়ে গেছে। এবং এডুকেশন, বিশেষ করে এনলাইটেনমেন্টের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এডুকেশন, শিক্ষা, তাই না? এছাড়া আরও বিভিন্ন ধরনের বিষয় আছে, সেগুলো তো দেখবাই। তাহলে এনলাইটেনমেন্ট মানে হচ্ছে যে যুক্তিবাদিতা দিয়ে, তাই তো, রিয়েলিজম দিয়ে সেগুলোকে বিবেচনা করে একটা বিষয়কে গ্রহণ করার যে চিন্তা ভাবনা বা যে থিওরি বা যে মুভমেন্ট, সেটা বলছি। দেখো, দ্য মিড 18th century ওয়াজ শেপড বাই ইন্টেলেকচুয়াল কারেন্টস অফ দ্য এনলাইটেনমেন্ট। কারণ কি, এই সময় অনেক ফিলোসফার তৈরি হলো, তারা নিজের মতো করে যুক্তি দেওয়া শুরু করলো। দেখো, ফিলোসফার্স লাইক জন লকের নাম কি আমরা পড়েছি পলিটিক্যাল থিওরিতে? ফার্স্ট ইয়ারে পড়েছিল তো নাকি? তারপর হচ্ছে কি ডেভিড হিউম, ইনফ্লুয়েন্স পলিটিক্যাল থট, অ্যাডভোকেটিং রিজন। দেখো যুক্তি, হ্যাঁ, অ্যাডভোকেটিং রিজন, ইন্ডিভিজুয়াল রাইটস অ্যান্ড দ্য প্রিন্সিপালস অফ কনস্টিটিউশনাল গভর্নমেন্টস। দিস আইডিয়াস ফুয়েলড ডিবেট ওভার রিপ্রেজেন্টেশন, জাস্টিস অ্যান্ড গভর্নেন্স। ডিবেট, তাই তো, মানে বিতর্ক শুরু হলো যে কোনটা আসলে গ্রহণযোগ্য। হ্যাঁ, যুক্তি দিয়ে বিবেচনা করতে হবে। অ্যান্ড ইনফ্লুয়েন্সিং রিফর্ম মুভমেন্টস অ্যাক্রস ব্রিটেন। হাউএভার রেভলিউশনারি চ্যালেঞ্জেস লুম লার্জ। কিন্তু ওই যে ফ্রেঞ্চ রেভলিউশন, আমেরিকান রেভলিউশন তো চলছে ওদিকে, ওর কিছু কিছু প্রভাব এসে ইংল্যান্ডে পড়েছে। আমেরিকান যে ওয়ারটা, তাই তো, যুদ্ধটা কার বিরুদ্ধে হয়েছিল? আমেরিকা আর কার মধ্যে যুদ্ধ হয়েছিল বলো তো? ইংল্যান্ড। হ্যাঁ, ইংল্যান্ডের সাথে, তাই না? অতএব সেখানে ইংল্যান্ড কি পরাজিত হয়েছিল? পরাজিত। তার মানে বুঝতে পারতেছে তার ক্ষমতা আস্তে কমে যাচ্ছে, তাই বলছি। দেখো, হাউএভার রেভলিউশনারি চ্যালেঞ্জেস লুম লার্জ, মানে বৈপ্লবিক যে চ্যালেঞ্জগুলো সেগুলো আস্তে আস্তে বাড়তেছে ইংল্যান্ডে, কারণ আমেরিকার প্রভাব এদিকে আসতেছে। দ্য আমেরিকান রেভলিউশন 1775 to 1783 হুইচ রেজাল্টেড ইন দ্য লস অফ, দেখো, ব্রিটেন্স আমেরিকান কলোনিজ, হ্যাঁ, আমেরিকার কলোনি হারিয়ে গেল, আমেরিকান কলোনিটা ব্রিটেনের। স্পার্ক ইন্টেন্স ডিবেট ওভার ইম্পেরিয়াল পলিসি অ্যান্ড পার্লামেন্টারি অথরিটি। তখন তারা ভাবতেছে আরও কী করে পলিসিগুলোকে শক্ত করা যায়। দ্য ফ্রেঞ্চ রেভলিউশন অন্যদিকে একই সময়, অ্যান্ড ইটস র্যাডিক্যাল আইডিয়াস ফার্দার আনসেটেলড দ্য ব্রিটিশ এলিট। এদিকে ফ্রেঞ্চ রেভলিউশনের প্রভাব চলে আসছে এদিকে, সব কিছু মিলে লিডিং টু ফিয়ার অফ ডোমেস্টিক আনরেস্ট। রাজা বা পার্লামেন্ট ভাবতেছে দেশেও মনে এরকম বিশৃঙ্খলা তৈরি হয় কিনা। ইন রেসপন্স দ্য গভর্নমেন্ট অ্যাডপ্টেড রিপ্রেসিভ মেজার্স। সরকারও অনেক শক্তিশালী হয়ে উঠলো, তাই তো। জনগণের যে সকল হেভিয়াস কর্পাস ছিল, হেভিয়াস কর্পাস মানে বুঝো, এটা হচ্ছে কি একটা সিভিল রাইটের মতো একটা ক্ষমতা, ঠিক আছে তো, যেখানে রাজাদের বিশেষ করে, দেখো বলছে, আর রিকোয়ারিং এ পার্সন আন্ডার অ্যারেস্ট টু বি ব্রট বিফোর আ জাজ অর ইনটু আ কোর্ট। মানে একজনকে অ্যারেস্ট করার সাথে সাথে জাজের সামনে না আনা পর্যন্ত বৈধতা পাবে না। মানে একটা জনগণের একটা রাইট, জীবন এবং জীবিকার, তাই তো, যে মানে কি বলবো এখানে সংরক্ষণ, সেটার ক্ষেত্রে এটা করা হয়ে থাকে যে একজনকে যখন ধরা হবে, সে অপরাধী হোক আর না হোক, তাকে একজন জাজ কোর্টে নিয়ে আসতে হবে, সে তাকে কেন ধরা হয়েছে, আটক করা হয়েছে সেটা বলতে হবে, তারপরে তাকে জেলে দিতে হবে। এটাকেও বাতিল করা হলো। তার মানে ইচ্ছা মতো যাকে তাকে যখন তখন কী করতে পারবে, ধরে নিয়ে গিয়ে জেলে ঢোকাতে পারবে। হ্যাঁ, অ্যান্ড রেস্ট্রিক্টিং পলিটিক্যাল ডিসেন্ট, এবং রাজনৈতিক মত, মানে কি দ্বিমত, এটাকে আর গ্রহণ করা যাবে না। এইভাবে ইংল্যান্ডের শাসন ব্যবস্থাটা আরও বেশি শক্তিশালী করা হলো। কারণ কি, দুইটা রেভলিউশন ইংল্যান্ডকে পুরো উত্তাল করে ফেলেছিল। এদিকে আবার ফ্রেঞ্চ রেভলিউশন যখন হলো, তখন
ফ্রেঞ্চ রেভলিউশন এটা কি অন্য দেশের সাথে যুদ্ধ হয়েছিল নাকি সিভিল ওয়ার হয়েছিল, এটা বলো তো কোনটা? সিভিল ওয়ার। হ্যাঁ, এটা হচ্ছে অ্যারিস্টোক্রেটিকদের বিরুদ্ধে, রাজার বিরুদ্ধে কমন পিপলদের, তাই তো, বা মিডল ক্লাস যারা ছিল তাদের বিদ্রোহ। এই ক্ষেত্রে বলছে আবার কি হলো দেখো, পরবর্তীতে আবার ফ্রান্সের সাথে আবার ইংল্যান্ডের যুদ্ধ হলো, ওয়াটারলু যুদ্ধ, নিশ্চয়ই তোমরা শুনেছো ইতিহাস পড়তে গিয়ে, তাই তো। দ্য লেট 18th and 19th সেঞ্চুরি ওয়ার ডোমিনেটেড বাই নেপোলিয়নিক ওয়ার্স। হ্যাঁ দেখো, একদম 1793 থেকে 1815 পর্যন্ত ব্রিটেন ইমার্জ অ্যাজ দ্য লিডিং পাওয়ার, কারণ এই সময় ফ্রেঞ্চ পরাজিত হয় ইন দ্য কোয়ালিশন এগেইনস্ট নেপোলিয়ন, culminating in the decisive victory at Waterloo in 1815. নেপোলিয়ন পরাজিত হলো। These wars not only solidified Britain's military and economic dominance but also fostered a conservative political climate. Leaders like William Pitt the Younger implemented policies aimed at maintaining ordinance, মানে তারপর তো আরও অনেক প্রধানমন্ত্রী এসেছে, সেগুলো এখানে আনা হয়নি। Simultaneously the industrial revolution began. এই সময় আমার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কিসের মাধ্যমে হয়েছিল বলো তো? কোন আবিষ্কারের মাধ্যমে সবচেয়ে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা গতি পেয়েছিল? কোন আবিষ্কারের মাধ্যমে বলতে পারবা? প্রিন্টিং প্রেস। না না না, ওটা তো Printing press, sir. সাহিত্যের। না 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 না, স্টিম ইঞ্জিন। হ্যাঁ স্টিম ইঞ্জিন। স্যার স্টিম ইঞ্জিন, ব্রেল ইঞ্জিন। স্টিম ইঞ্জিন, তাই তো, এটা আবিষ্কারের কারণে। কারণ এটার মাধ্যমে কি হলো, জাহাজ দ্রুত চালানো গেল, তারপরে ইন্ডাস্ট্রি স্থাপন করা গেল। সুতা কাটার মেশিনগুলোকে আগে হাতে ঘুরিয়ে সুতা কাটতে হতো, তাই না, সেটা এখন মেশিন ঘুরিয়ে সেটা দ্রুত করা গেল, কাপড় বোনানো গেল, এরকম ইন্ডাস্ট্রি শুরু হয়ে গেল। বলছে স্টিম ইঞ্জিন। আচ্ছা, ডিসকভারি, তাই তো, আমরা যদি একটু দেখি কোন সময় হয়েছিল। দেখো এই যে 1785 পর্যন্ত ছিল হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড, ঠিক সেই সময়ে দেখো রিচার্ড আর্করাইট ইনভেন্টেড স্টিম ইঞ্জিন ইন 1786. দ্য স্টিম ইঞ্জিন ওয়াজ এ কি ডেভেলপমেন্ট ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, হ্যাঁ, হেল্পিং টু মেক দ্য ইংলিশ টেক্সটাইল ইন্ডাস্ট্রি মোর প্রোডাক্টিভ। এছাড়াও ইঞ্জিন তো নৌকা চালাতে বা জাহাজ চালাতে ব্যবহার করা হলো, হ্যাঁ। এছাড়াও জেমস ওয়েটকে বলা হয়ে থাকে, হ্যাঁ, আদার নোটেবল পিপল অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন টু দ্য জিম ইঞ্জিন ইনক্লুড, এরা ওটাকে আস্তে আস্তে ডেভেলপ করেছে আর কি, আর্করাইট। তাহলে এই বিভিন্ন আবিষ্কারের কারণে মোটামুটি ইংল্যান্ড আরও বেশি শক্তিশালী হয়ে উঠলো, হ্যাঁ। তারপর দেখো সাইমালটেনিয়াসলি দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বিগান ইত্যাদি ইত্যাদি। অল দোজ সিগনিফিক্যান্ট চেঞ্জেস সাচ অ্যাজ দ্য অ্যাবলিশন অফ দ্য স্লেভ ট্রেড ইন 1807 ওয়ার অ্যাচিভড, বর্ডার রিফর্মস অ্যাড্রেসিং লেবার রাইটস অ্যান্ড পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন উড কাম লেটার, এগুলো পরবর্তী এসেছিল। তারপরেও ধীরে ধীরে কী হচ্ছে, এই যে প্রতিনিয়ত একটার পর একটা, হ্যাঁ, একটার পর একটা আবিষ্কার, বিজ্ঞান, ধর্ম, তারপর হচ্ছে ফিলোসফি ইত্যাদির কারণে মানুষের মধ্যে চিন্তার ভাবনার পরিবর্তন হয়েছে এবং বর্তমানে ধীরে ধীরে আজকের ইংল্যান্ডকে আমরা পাচ্ছি। আজকের যে স্টেবল ইংল্যান্ডকে পাচ্ছি, এটা কি এরকম স্টেবল ছিল নাকি আমাদের মতো ছিল একসময়? আমাদের মতো ছিল। হ্যাঁ, তাহলে আস্তে আস্তে শিখতে হবে আমাদেরকে যে আসলে এখন আমরা শিখে উঠতে পারিনি। এই আধুনিক যুগে এসেও আমরা অন্যের কাছ থেকে শিক্ষা নিচ্ছি না, যে জোর করে হয়তো দমানো যায় না, জোর করে কখনোই কাউকে দমিয়ে রাখা যায় না, তাই তো, শাসনকে তাই তো ইচ্ছা মতো ব্যবহার করা যায় না, তাই তো। আচ্ছা, কি সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে এই হলো মোটামুটি হালকা পাতলা আমাদের হিস্ট্রিক্যাল মানে কি ব্যাকগ্রাউন্ড, সেটা দুইটাকে একসাথে দেখালাম কারণ দুটার সাথে লিঙ্ক আছে বিধায়। এখন আমরা একটু সাহিত্যিক বিষয়গুলো একটু দেখব। প্রথমে নিও ক্লাসিক্যাল এজ থেকে আমরা সাহিত্যের এই জায়গাটুকু একটু দেখব, কারণ এইখানে এর ভিতরে রেজিস্ট্রেশন পিরিয়ডটা পড়ে গেছে, হ্যাঁ, এইটা হচ্ছে ব্যাপার। দেখো লিটারারি হিস্ট্রি, এই জায়গাটা আমরা একটু দেখি, হ্যাঁ, কারণ হিস্ট্রিক্যাল কনটেক্সট তো আমরা দেখলাম, ওটা নিয়ে আমাদের আলোচনার বিষয় না, আমরা বরং লিটারারি হিস্ট্রি যেটা আছে সেটা আমরা একটু দেখব। স্যার সব মানে যে লেখকগুলা বা ইয়া বলেন সবারই 2-3টা করে বইয়ের নাম মনে রাখতে হবে? না অবশ্যই, এটা তো রাখতেই হবে, কারণ আমাদের তো লিটারারি হিস্ট্রিটাই তো হচ্ছে মেইন, তাই না? সেটা তো আমরা আগে থেকেই বলেছি যে এইরকম এরকম ওইগুলো 2-3টা করে মনে রাখতেই হবে, এবং সেটা কোশ্চেন আনসারে তো দেওয়াই আছে, আছে না? কোশ্চেন আনসারগুলো পড়তেছো? এবং স্যার অনেক। হ্যাঁ, এখানেই তো সমস্যা, হিস্ট্রির তো এখানেই প্রবলেম মেনলি। তুমি যখন ইউনিভার্সিটি উইট পড়বা তখন ইউনিভার্সিটি উইট কারা, তাদের বইয়ের নাম কি 2-1 করে দিতে হবে। তুমি যখন ক্যাভেলিয়ার পয়েন্ট পড়ছো তখন ক্যাভেলিয়ার পয়েন্ট কারা, তাদের 2-1 বইয়ের নাম দিতে হবে, তাই না? এগুলো তো পরীক্ষা আসতেছে প্রশ্ন, নাকি? এছাড়া স্যার তারপরে এক একজন লেখকের ড্রামা কোনগুলা, হ্যাঁ, তুমি এলিজাবেথ রিজ পড়তেছো, হ্যাঁ, কমেডি অফ হিউমার পড়তেছো, কমেডি অফ ম্যানার্স পড়তেছো, হ্যাঁ, তারপর হচ্ছে ড্রামা, মানে অবশ্যই এটা একটু মানে কি বলবো, মানে এটা আমার কাছে খুব বিশৃঙ্খল একটা সাবজেক্ট মনে হয়,
কিন্তু তারপরেও এত টেনশন করার কিছু নেই, দেখবো যে একটা সুন্দর ইয়া চলে আসবে, কারণ পড়তেছি আমরা ব্যাপক পড়েছি বলা যায়, এবং এখানে ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে এবং আমি আশা করি, কারণ যেভাবে পড়াইছি আমি এখানে ভালোটা আশা করি আর কি, কারণ তোমরা লিখতে স্যার পারবে। যদি পলিটিক্যাল হিস্ট্রি থাকতো তাহলে এর মনে হয় এটা ইজি ছিল। হ্যাঁ হ্যাঁ, কারণ কারণ এখানে কম পলিটিক্যাল ব্যাপার আছে, কিন্তু লিটারেরি লিটারেরি বইগুলো মনে থাকে না স্যার। কারণ এখানে শুধু রাইটিং নেই, তার ফিচার আছে, তাই না, যে ওই এইজের রাইটিংয়ের ফিচারগুলো কি, সেই ফিচারের মধ্যে আবার কে লিখেছে, এই একটু মানে মাথা খাটাতে হবে একটু, এই জন্য এই সাবজেক্টটাকে আমি এই যে বললাম যে ডাবল করে একটু দেখতে হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা, বাকিগুলো তো সিম্পলি গল্পের মতো আছে, সেগুলো হয়ে যাবে। আচ্ছা, তো ঠিক আছে, এখন টেনশন করার কিছু নেই, সবাই পেরে এসেছে, তোমরাও পারবা নাকি? যার পড়াশোনা যে করতেছে তার হবে, অতএব টেনশন করার কিছু নাই, আগের জন্য পেরেছে, তুমিও পারবা, আবার পরে যারা আসবে তারাও পারবে, শুধু মাঝখান থেকে ভয় করার কিছু নাই, এখানে অনেকে ভালো রেজাল্ট করে, অনেকে দেখেছি এটাতে ভালো পয়েন্ট পাই, অতএব টেনশন করো, তুমি কীভাবে গ্রহণ করতেছো এবং কীভাবে পড়তেছো। দেখো, আমরা কিন্তু একটু হিস্ট্রিতে পড়তে গেলে একটু এলোমেলো হয়, তাই বলে যারা নিয়মিত ক্লাসগুলো করেছো, ধরে ধরে থেকেছো, তাদের আইডিয়াগুলো ক্লিয়ার, আর যারা মনে করছে ধুর স্যার কী পড়াচ্ছে, কোথা থেকে কোথায় ছুটে ছুটে বেড়াচ্ছে, হ্যাঁ, তোমাদের কি মনে হয়েছে যে এলোমেলো পড়াশোনা হলেও একটা ধারণা কি আমরা পাই নাই, ধারাবাহিক একটা ধারণা কি হয়ে গেছে না? স্যার প্রথম দিকে এমনই লাগতো, পরে দ্বিতীয়বার ক্লাস করার পরে ক্লিয়ার হয়। হ্যাঁ, সেটা তো অবশ্যই। তাহলে এই জায়গাটা যারা প্রথম থেকে ক্লাসগুলো করোনি, তারা মনে করছে দূর এখানে থাকবো না, খুব বোরিং লাগতেছে, এটা সব ক্লাস তো আর আনন্দদায়ক হবে না ভাই, কিছু তো থাকবে তোমাকে বোরিং ক্লাস করতে হবে, তা বোরিং ক্লাস হলেও মাঝখান থেকে যে জয়েন হয়েছিলাম তখন আরো বেশি লাগছে, মানে মেইন থিম খুঁজতাম হিস্ট্রির মধ্যে, অন্যান্য সাবজেক্টের মধ্যে মেইন থিম খুঁজতাম, তারপর গিয়ে বুঝতে পারছি এটা আসলে মেইন থিম নেই, এটা ওরকম কিছু ফার্স্ট না। ক্লাস পড়াই জানতে হবে। হ্যাঁ, তুমি যখন একবার পড়ে ফেলেছি, একটা ধারণা কিন্তু তৈরি হয়ে গেছে, এবং তোমাদের এইজগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আমার কাছে মনে হয়, তোমরা এখন বলে দিতে পারবা যে কোথা থেকে কোন এইজ, বা একটা রাইটারের নাম বললেও তোমরা সহজে বলে দিতে পারবা যে এটা এই এইজের রাইটার, বলা যাবে কি না বলো? জি স্যার। হ্যাঁ, সিম্পলি যেগুলো মেজর রাইটার, যেগুলো পরীক্ষাতে আসেই, সেইগুলো তোমরা কিন্তু এখন বলে দিতে পারবে, ইজিলি বলে দিতে পারবা। হ্যাঁ, যদি আমার ব্রিফ কোশ্চেনের মধ্যে থাকবে না, কিন্তু যদি একটা অন্য রাইটারের নাম বলো, তোমরা আশা করি পারবা বলে আমার কাছে মনে হয়, এটুকু আমি বিশ্বাস করি আর কি, যদি পড়ে থাকো আর কি, আমি যেভাবে পড়ালাম আর কি, এবং যদি ধরে ধরে তোমরা সেই জিনিসটা পড়ে থাকো, খারাপ হওয়ার কোনো সম্ভাবনা আমি এখানে দেখি না, কিন্তু যদি না পড়ে থাকো তাহলে আসলে আমার এখানে কিছু বলার নেই। আর যেগুলোতে আমি দিয়েছি বইয়ের নামগুলো অনেক কমাই দিয়েছি, আমরা যেটা উইলিয়াম জে লংয়ে যেভাবে পড়েছিলাম, প্রচুর বইয়ের নাম, অতগুলো বইয়ের নাম তো আমরা এখানে নিয়ে আসি নাই, আসছি কি বলো? মেজর যে বইগুলো, যেগুলো একদম প্রয়োজন, যেগুলো ওই ডাটারে না বললেই না, সেগুলো কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। একজনের জন্য মেজর, কিন্তু যখন অনেকগুলা পড়তেছে তখন তো অনেক। হ্যাঁ, তখন সেই হিসাবে তোমাকে এইচ ভিত্তিক খেয়াল করতে হবে, এইচ ভিত্তিক তো খেয়াল করতেই হবে, তাই না? হ্যাঁ, যে এখানে প্রচুর রাইটার না, ওই জন্য তো বলছি মডার্ন এজ, তো আমি তোমাদের বাজে দিতে বললাম যে মডার্ন এজের কথাটা বাদ দাও, সেখানে গেলে তো তোমার মাথা খারাপ হয়ে যাবে, আরও এখানে তো কম বেশি করে 2-4 জন করে আছে এই। আচ্ছা, তো যাই হোক, অবশ্যই ভালো পাবে, হতাশ হওয়ার কোনো জায়গা নেই, পড়লেই ভালো হয়ে যাবে। লিটারি হিস্ট্রিটা কী ছিল দেখো, তাহলে আমরা এটাকে নিও ক্লাসিক্যাল এজকে আমরা 3টা হিস্ট্রির মধ্যে ফেলতেছি, মানে রেস্টোরেশন এজটাকে এর ভিতরে নিয়ে নিলাম, পরে আমরা আবার ঘুরে রেস্টোরেশন এজে যাব। দেখো, তাহলে 3টা এজ, একটা হচ্ছে রেস্টোরেশন এজ, দ্য রেস্টোরেশন মার্ক দ্য রিভাইভাল অফ ড্রামা অ্যান্ড দ্য এমার্জেন্স অফ দ্য ডিস্টিংক্টলি মডার্ন লিটারি ভয়েস। তাই না? নিও ক্লাসিক্যাল আমরা আছি কোন এজে জানো? এজটার নাম কি? নিও ক্লাসিক্যাল। তাহলে নিও ক্লাসিক্যাল নামকরণটা কেন করা হলো? তার মানে চার্লস দ্য সেকেন্ডকে যখন সিংহাসনে বসানো হলো, তখন কি একটা নতুন ধারা শুরু হলো না? বলো, চিন্তাভাবনা, সাহিত্যকর্মের। কারণ কি, আমরা দেখেছি পিরিয়ডান এজ পর্যন্ত, মানে কমনওয়েলথ পিরিয়ডের পর্যন্ত ড্রামা কিন্তু বন্ধ ছিল, এবং যে সকল সাহিত্যকর্ম রচিত হয়েছে অধিকাংশই কিন্তু হচ্ছে ধর্মভিত্তিক ছিল। কিন্তু যখন চার্লস দ্য সেকেন্ড আসলো, তখন চার্লস দ্য সেকেন্ড করলো কি, তার যারা সাথে ছিল সাঙ্গপাঙ্গ, তাদেরকে সাথে নিয়ে নিশ্চয়ই আসলো। তারা আবার করলো কি, ওই ফ্রান্স, গ্রিক, রোমান যে সকল লিটারেচার ব্যাপারগুলো ছিল, প্রভাব ছিল, তারা আবার সাথে করে নিয়ে আসলো। নিয়ে আসার কারণে কি দাঁড়ালো, এই ইংল্যান্ডে যারা আবার রাইটার ছিল, যারা এতদিন মানে কিছু দমে ছিল, ধর্মের বাইরে চিন্তা করতে পারতো না, লিখতে পারতো না, তারা আবার ওই যে রোমান, গ্রিক লিটারেচার, তাই তো, তাদেরগুলো আবার নতুন করে তারা পড়া শুরু করলো। তাহলে ক্লাসিসিজমকে নতুন করে তারা ফলো করা শুরু করলো, এবং ক্লাসিক রাইটারদের যে স্টাইল বা প্রিন্সিপাল, সেগুলোকে তারা অনুসরণ করে নতুনভাবে লেখা শুরু করলো। এই জন্য তাদেরকে বলা হচ্ছে নিও ক্লাসিক্যাল। তাহলে ক্লাসিক্যাল বলতেই বা ক্লাসিসিজম বলতে আমরা গ্রিক বা রোমান লিটারেচারকে বুঝবো, আর নিও ক্লাসিক্যাল মানে হচ্ছে, নিও বা সুডো মানে হচ্ছে, নিওর পরিবর্তে আবার এই শব্দটা কিন্তু ইউজ করা হতে পারে, হ্যাঁ একটু বলে দিই, সেটা হচ্ছে কি সুডো, PSEUDO, নকল বোঝায়। নকল মানে অরিজিনাল না, নট জেনুইন,
মানে এরা সরাসরি ক্লাসিক না, কিন্তু তারা ক্লাসিসিজমটা ফলো করার চেষ্টা করেছে, তার জন্য সুডো ক্লাসিক্যাল বা নিও ক্লাসিক্যাল, তারা ক্লাসিক রাইটারদের স্টাইল ফলো করে লেখার চেষ্টা করেছে, তার জন্য তাদেরকে নিও ক্লাসিক্যাল বলা হচ্ছে। অন্য রাইটারদের স্যার এই যে রাইটিং গুলো ট্রান্সলেশন করে কি ক্লাসিক্যাল? বুঝলাম না, বলো, বুঝি না তোমার কথাটা, আবার বলো। স্যার বাইরের দেশের রাইটারদের এই যে রাইটিং গুলো যদি ট্রান্সলেট করা হয় তাহলে কি এটা ক্লাসিক্যাল? আরে না, ট্রান্সলেট করলে কি ক্লাসিক্যাল হয় নাকি? ওই রাইটিংগুলোকেই ক্লাসিক্যাল বলা হয়, সেই গ্রিক বা রোমান লিটারেচারগুলোকেই ক্লাসিক্যাল বলা হয়। ট্রান্সলেট করলে কি ক্লাসিক্যাল হবে? আর ট্রান্সলেট না করলে হবে না? বলো। স্যার এখন বুঝছি স্যার। রাইটিংগুলোই ক্লাসিক্যাল, সেইগুলোকে ট্রান্সলেট করে ইংরেজিতে পড়ানো হচ্ছে বা ইংরেজিতে এসেছে। দেখি একটু ক্লাসিসিজম নিয়ে তো কথা এর আগে বলা হয়েছে, এটা তো একটা শর্ট নোটের ব্যাপার। দেখে মা বা বলি ক্লাসিসিজম কি আসলে। আহারে, দেখো ক্লাসিসিজম কি। ক্লাসিসিজম হচ্ছে লিটারেচার ইজ আ মুভমেন্ট দ্যাট এমফাসাইজ অর দেখো অর্ডার, ব্যালেন্স, সিম্পলিসিটি, অ্যাডারেন্স টু দ্য ফর্মস অফ ভ্যালুস অ্যানশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান, তাই তো? তাহলে অ্যানশিয়েন্ট গ্রিক বা রোমের সেটা হতে পারে তাদের ভ্যালু, তাদের মূল্যবোধ, তাদের সাহিত্য, তাদের আর্ট, তাদের লিটারেচার, মানে সব কিছু, তাই তো? এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে ক্লাসিসিজম বা ক্লাসিক্যাল রাইটার। হ্যাঁ, ক্লাসিক্স দেখি আমরা যদি একটু ক্লাসিক্স বলি, ক্লাসিক্স ইন ট্রান্সলেশন তোমাদের একটা ইয়ে আছে, শেষ হলো 4th ইয়ারে। হ্যাঁ, এই যে দেখো দ্য স্টাডি অফ ক্লাসিক্স, দেখো ক্যান অলসো রেফার টু দ্য স্টাডি অফ অ্যানশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান লিটারেচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কালচার অফ অ্যানশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান। শুধু সাহিত্যকর্ম না, সেটা তার কালচার হতে পারে, সেটা তার ট্রেডিশন হতে পারে, ভ্যালু হতে পারে, ঠিক আছে তো? তাদের বিশ্বাস হতে পারে, সব কিছুকে আমরা ক্লাসিক্স বলবো। এছাড়াও ক্লাসিক শব্দটা দিয়ে আমরা কিন্তু ওই ধরনের নাম করা রাইটারদেরকেও বোঝাতে পারি যেগুলো সময়ের সাথে সাথে টিকে গেছে। যেমন হচ্ছে আমরা রবীন্দ্রনাথের লেখাগুলোকে ক্লাসিক্স বলতে পারি, আমরা শেক্সপিয়ারের লেখাগুলোকে ক্লাসিক্স বলতে পারি, ঠিক আছে? এরকম মানে যেগুলো সময়ের সাথে সাথে টিকে গেছে। দেখো বলছে কি, দেয়ার আর মাল্টিপল ম্যাচেস ফর ক্লাসিক্স ইন ট্রান্সলেশন ইনক্লুডিং ওয়ার্ক অফ লিটারেচার দ্যাট হ্যাভ স্টুড দ্য টেস্ট অফ টাইম, মানে সময়ের টেস্টে যেগুলো টিকে গেছে, যেগুলো ধ্বংস বা নষ্ট হয়ে যায়নি। যেমন হোমারের ওডিসি বা ইলিয়াড, তাই তো? শেক্সপিয়ারের ড্রামাগুলো আছে, স্পেন্সারের ফেয়ারি কুইন আছে। তারপরে আমাদের মানে মূল কথা হলো যেগুলো সময়ের সাথে সাথে যে রাইটিংগুলো টিকে যায় সেগুলোকে আমরা ক্লাসিক্স বলি, ঠিক আছে তো? এটা এক ধরনের ক্লাসিক্স। আর একটা হলো আমরা যে এইজ ভিত্তিক যে ক্লাসিসিজমটা পড়তেছি, এটা আবার প্রধানত গ্রিক বা রোমান লিটারেচারগুলোকেই বোঝানো হয়। কি আমার কথা বোঝা গেল? যে ক্লাসিক্স বা ক্লাসিসিজম বা ক্লাসিক্যাল বলতে কি বোঝাবো? এগুলো তো স্যার ক্লাসিক্যাল টেক্সট নাকি? আচ্ছা, একটু সিম্পলি বুঝবা, বেশি জটিল করে বুঝবা না, ঠিক আছে? স্যার হিস্ট্রিতে ক্লাসিক বলতে তাহলে ওল্ড জিনিসটা বুঝাইতেছে, কিন্তু আমরা সচরাচর যে বলে ক্লাসিক ড্রেস, এটা একটা ক্লাসিক পোশাক বলে। ওই ধারণা, ওই কথাকে সাহিত্যের সাথে মিলায় না, ওই কথাকে বাদ দাও, ওইগুলো এনো না দয়া করে। আমরা রোমান্টিক বলতে লাভ বুঝি প্রধানত, রোমান্টিক সিনেমা দেখে আসছি, ওই রোমান্টিক জন্যই বলতেছিলাম ক্লাসিক্যাল। হ্যাঁ, যে আমরা রোমান্টিক সিনেমা দেখে আসছি। রোমান্টিক সিনেমা মানে আরে লাভ, প্রেম প্রেম এগুলো। এখানে কি এই সাহিত্যে কি রোমান্টিক বলতে কি শুধু লাভ বুঝবে? বলো না স্যার, এটা একটা হ্যাঁ, তাহলে ওটা থিওরি, ওটা ওইসব ধারণাবাজিত, ওসব নিয়ে এসে তোমার মাথাকে ছোট করো না। ওগুলো হচ্ছে সিম্পল একটা শব্দ ইউজ করা হয়, কিন্তু ওগুলোর সাথে ওগুলো যায় না। তাই বলছে দেখো রেস্টোরেশন এই যে কী হচ্ছে, তাহলে নিও ক্লাসিক্যাল মানেই হচ্ছে এই যে, আর নিও ক্লাসিক্যালের মধ্যে তাহলে রেস্টোরেশন পিরিয়ড থেকেই মেনলি নিও ক্লাসিক্যালটা শুরু হলো, কারণ নতুন করে ড্রামা লেখা শুরু হলো, থিয়েটার চালু হলো, ঠিক আছে? তাই বলছে দেখো দ্য রেস্টোরেশন মার্ক দ্য রিভাইভাল অফ ড্রামা অ্যান্ড দ্য ইমার্জেন্স অফ ডিস্টিংক্টলি মডার্ন লিটারেরি ভয়েস। Theaters reopened after decades of suppression became the hubs of creativity. Restoration comedies like comedy of manners. আমরা এর আগে কি পড়ে আসলাম জানো? কমেডি অফ হিউমার্স, তাই না? আর এখানে দেখতেছি কমেডি অফ ম্যানার্স, such as William Combridge The Way of the World reflected the wit and moral ambiguity of upper class society. তাহলে হিউমার মানে বডিলি ফিগার বা ফ্লুইড দিয়ে বোঝাচ্ছিল, আর ম্যানার মানে হচ্ছে সামাজিকতা, সোশ্যাল সেটিং, এগুলোকে দিয়ে বোঝানো হবে যে একটা সমাজে কী ধরনের বৈশিষ্ট্য থাকে, কী ধরনের আচার আচরণ থাকে, তার উপর ভিত্তি করে যে কমেডিগুলো লেখা হয় সেগুলো হচ্ছে কমেডি অফ ম্যানার্স। ট্র্যাজেডি অলসো ফ্লারিস্ট, রাইটার লাইক দেখো জন ড্রাইডেন ড্রয়িং ইন্সপিরেশন ফ্রম ক্লাসিক্যাল মডেলস। এই যে তারা হচ্ছে কি ক্লাসিক্যাল মডেল ফলো করে তারা কিন্তু ড্রামা লিখছে, এই জন্য বলা হচ্ছে
ওটা ক্লাসিসিজম, তাই না? এবার হচ্ছে অগাস্টান এজ। এছাড়াও আমরা জানি অগাস্টান কে ছিল বলো তো? অগাস্টান কে ছিল? অগাস্টান এজ কেন বলতেছি আমরা? অগাস্টান এজ নামকরণটা কেন করা হলো বলতে পারবা? কারণ ওই যে যেহেতু নিওক্লাসিসিজম মানে কি, যে গ্রিক এবং রোমান লিটারেচারগুলোকে ফলো করা। তাহলে ক্লাসিসিজম, এই নিওক্লাসিসিজম কেন হচ্ছে এবং কেন অগাস্টান এজ বলতেছি? কারণ সম্রাট অগাস্টাস অ্যানশিয়েন্ট রোমে যে সময়ে শাসন করত, সেই সময়ে রাইটাররা যে লেখা লিখে গিয়েছিল সেই ধরনের রাইটিংগুলো এখন ইংল্যান্ডে কি করা হচ্ছে? ফলো করা হচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে অগাস্টান এজ মানে এম্পারার অগাস্ট রোমের শাসনামলে যে ধরনের রাইটার ছিল, যে ধরনের রাইটিং ছিল, সেই ধরনের রাইটিংগুলোকে ফলো করে ইংল্যান্ডেও এখন সেই ধরনের রাইটিং লেখা শুরু হয়ে গেছে বা লিখছে। তাই বলছে দেখো, দ্য অগাস্টান এজ প্যারালাল দ্য রেইন অফ অগাস্টাস ইন অ্যানশিয়েন্ট রোম, reflecting a sense of political stability and cultural refinement. Writers like Alexander Pope and Jonathan Swift dominated this era, producing works that celebrated clarity, order and satirical critique. আমরা নিওক্লাসিক্যাল এজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি ছিল লিটারেচারে বলো তো? স্যাটার না? স্যাটারিজম। পোয়েট্রি বলো, নভেল বলো, ড্রামা বলো, সব কিছুতে স্যাটারিক্যাল ওয়ার্ক কিন্তু আমরা পাচ্ছি। পোয়েট্রি ইন দিস পিরিয়ড অফেন এমপ্লয়েড হিরোইক কাপলেটস। হিরোইক কাপলেট কি সেটা তো আমরা জানি, তাই না? সিন ইন পোপস দ্য রেপ অফ দ্য লক and an essay on man. Prose also gained prominence with the rise of periodicals like The Spectator, আমরা পড়েছিলাম না যে periodicals বা ম্যাগাজিন টাইপের লেখা এই এজে কিন্তু শুরু হয়েছিল, তাই তো? থমাস এডিসন, হ্যাঁ, বা হচ্ছে স্টিলের দ্বারা। হুইচ ক্যাটার টু দ্য বার্জিয়নিং মিডল ক্লাস। বার্জিয়ন মানে কি? মানে ব্যবসা কেন্দ্রিক বা হচ্ছে নতুন করে সৃষ্ট যে সকল মিডল ক্লাস অর্থনৈতিকভাবে শক্তিশালী। এরপর হচ্ছে দেখো, দ্য এজ অফ সেন্সিবিলিটি হলো কীভাবে? অ্যাজ দ্য পিরিয়ড প্রোগ্রেস লিটারেচার বিগ্যান টু শিফট ফ্রম দ্য স্ট্রিক্ট রেশনালিটি টু অফ নিওক্লাসিসিজম টুয়ার্ড গ্রেটার ইমোশনাল এক্সপ্রেশন অ্যান্ড অ্যান ইন্টারেস্ট ইন ইন্ডিভিজুয়াল এক্সপ্রেস। আমরা দেখেছিলাম কি যে নিওক্লাসিক্যাল এইজের শেষের দিকে এসে ওই যে ক্লাসিক রাইটারদের যে স্ট্রিক্ট অ্যাডহারেন্স বা ফলোয়ার, সেগুলোকে বাদ দিয়ে তারা আবার নতুন করে মোটামুটি নিজের মতো করে লেখা শুরু করলো। কারণ এটা আমরা দেখলাম কি নিওক্লাসিক্যাল এজের শেষের দিকে আমরা পেয়েছিলাম কি রোমান্টিকের শুরু, রোমান্টিক এজের শুরু কিন্তু হয়েছিল এই এজ অফ সেন্সিবিলিটি থেকে। তার মানে তারা আগে কপি করতেছিল অন্যান্য রাইটারদের, তাই তো? ক্লাসিক রাইটারদের কপি করেছে এবং সেই স্টাইলগুলো ফলো করেছে, কিন্তু মানুষ দেখলো যে ওইভাবে তো হতে পারে না, কারো মডেল ফলো করে সাহিত্যকর্ম আবেগ দিয়ে লেখা যায় না, তাই অন্তত নিজের আবেগ দিয়ে নিজের মতো করে লেখা উচিত। তাই তারা করলো কি নিজের মতো সেন্সিবল হয়ে তারা নিজস্ব রাইটিং শুরু করলো। এর মাধ্যম দিয়ে কেলো রাইটার্স লাইক থমাস গ্রে, তাকে এলিজ রিটেন আর কান্টি চার্জিয়ার, এছাড়া অলিভার গোল্ডস্মিথ লাইক দ্য ভিকার অফ দ্য ওয়েকফিল্ড অ্যান্টিসিপেটেড রোমান্টিক থিমস, ব্লেন্ডিং ক্লাসিক্যাল ফর্মস উইথ ইন্ট্রোস্পেক্টিভ অ্যান্ড সেন্টিমেন্টাল এলিমেন্ট। মানে নতুন আবেগ, নতুন চিন্তা ভাবনা দিয়ে তারা রোমান্টিক থিওরির সাথে মিশিয়ে নতুন করে শুরু করলো। তার মানে কি রোমান্টিক এজ অলরেডি নিওক্লাসিক্যাল এজের শেষের দিকে শুরু হয়ে গেছে। তো এইভাবে তিনটা এজ আমরা পাচ্ছি। তাহলে প্রথমটা হলাম রেস্টোরেশন, কারণ কি এই সময় রেস্টোর করা হলো এবং ড্রামা নতুন করে লেখা শুরু হলো। অগাস্টান এজ কি হলো? দেখা গেল যে এই সময়ে কি এম্পারার, তাই তো, রোম, তাই তো, রোমের যিনি শাসক ছিলেন সেই সময়কার রাইটারদের, ঠিক আছে তো, রাইটিং ফলো করার কারণে এটা নামটা হয়ে গেল অগাস্টান এজ। এই সময় ছিল আলেকজান্ডার পোপ, জোনাথন সুইফট, তাই তো, রবিনসন ক্রুসো, এরা মেনলি লিখেছে। আর এজ অফ সেন্সিবিলিটি পরবর্তী অংশ, যেটা হচ্ছে এই যে অগাস্টান এজ পরবর্তী, হ্যাঁ, 1700 থেকে 1750, এখানে বলছে 1750 থেকে 1798, এইগুলোর অনেক সময় কারণ কি 1798 আমরা নতুন এজ শুরু করলাম। কোন এজ বলো তো? স্যার রোমান্টিক এজ, তাই না? এই জন্য সেন্সিবিলিটিকে ওই পর্যন্ত দেওয়া হচ্ছে। যদিও দেখো এন এবিসিতে কিন্তু অনেকখানি এজ ফাঁকা গেছে, মেনলি আমরা পাচ্ছি 1785 পর্যন্ত, কিন্তু এখানে ওই পর্যন্ত চালিয়ে দিয়েছে। বিভিন্ন রাইটার বিভিন্নভাবে বলতেছে, অতএব ওগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। দেখো অগাস্টান এজ ছিল 1702 থেকে 1745, এই ডেটগুলো কিন্তু একটু ঝামেলা আছে, এই জন্য একটু খেয়াল রাখো। এবার হচ্ছে 1735 থেকে 1785, তারপরে একবারে চলে গেল রোমান্টিক এজ। তার মানে এই যে 85 থেকে 98 পর্যন্ত কিন্তু এতগুলো এজের হিসাব কিন্তু নাই। কিছু রাইটারের ক্ষেত্রে আছে, কিছু রাইটারের আবার নাই। হ্যাঁ, ভিক্টোরিয়া চলে আসলাম, রোমান্টিক এজ বাদ দিয়ে। হ্যাঁ, এই যে এখানে 1798 থেকে 1832। তো এই যেগুলো যে এজগুলো একটু ঝামেলামূলক সেই এজগুলোকে বাদ দিয়ে যাবা, কারণ যেগুলো এজ এক্সাক্ট সেগুলোকে মেনলি পরীক্ষাতে দেওয়া হয়। যেগুলো এক্সাক্ট কোনো ডেট না, বিভিন্ন রাইটারের মধ্যে মতবিরোধ আছে, ভিন্নতা আছে, সেগুলোকে যতটুকু পারবা এড়িয়ে যাওয়া, ঠিক আছে? ওই এজ নিয়ে টেনশন করার কিছু নাই। হ্যাঁ, তো এই সময়ের নিওক্লাসিক্যাল লিটারেচারের এবার আসি যে আসলে নিওক্লাসিক্যাল লিটারেচারের ফিচার কী ছিল। দেখো, ইমিটেশন অফ ক্লাসিক্যাল মডেলস, ওই যে পূর্বের রোমান বা গ্রিক রাইটারদের
মডেলগুলোকে তারা ফলো করছে না। নকল করা। নিওক্লাসিক্যাল রাইটার সট টু এমুলেট মানে কপি করা, হ্যাঁ, বা ফলো করা দ্য ওয়ার্কস অফ অ্যানশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান অথর সাচ অ্যাজ হোরেস, ভার্জিল, অ্যারিস্টটল। দে ভ্যালুড দ্য প্রিন্সিপালস অফ হারমোনি, ব্যালেন্স অ্যান্ড প্রপোর্শন, বিলিভিং দ্যাট লিটারেচার শুড অ্যাডিয়ার টু দ্য এস্টাবলিশ রুলস অ্যান্ড কনভেনশন। তারা কি করেছে? তারা মনে করেছে আবল তাবলভাবে সাহিত্যকর্ম রচনা করলে হবে না, একটা নির্দিষ্ট রুলস এবং রেগুলেশনস মেনটেন করেই সাহিত্যকর্ম রচনা করা উচিত। এই জন্য তারা ওইভাবে লিখতে চেয়েছে। এবার হচ্ছে এমফাসাইজ অন রিজন অ্যান্ড র্যাশনালিটি। ওই যে বললাম এনলাইটেনমেন্ট, যেখানে রিজন এবং র্যাশনালিটি, যৌক্তিকতার একটা গুরুত্ব দেওয়া হয়েছে, যে ধর্মীয় অন্ধত্ব দিয়ে কোনো কিছু বিশ্বাস করলে হবে না। হচ্ছে ইন কন্ট্রাস্ট টু দ্য ইমোশনাল এক্সিবারেন্স অফ রেনেসাঁস লিটারেচার, নিওক্লাসিক্যাল ওয়ার্কস প্রায়োরিটাইজ লজিক অ্যান্ড ইন্টেলেক্ট। রাইটার্স বিলিভ দ্যাট লিটারেচার শুড রিফ্লেক্ট অ্যান্ড আপহোল্ড দ্য রেশনাল অর্ডার অফ দ্য ইউনিভার্স। তাই তো, যুক্তি দিয়ে চলতে হবে, তাই তো, ইউনিভার্সে একটা যুক্তি দিয়ে চলতেছে। সেই তাহলে ইউনিভার্সের যে যুক্তিবাদিতা রয়েছে সেটার মাধ্যম দিয়েই আমাদেরকে যুক্তি তুলে ধরে সাহিত্যকর্ম রচনা করা উচিত। এরপর হচ্ছে ফোকাস অন সোসাইটি অ্যান্ড মোরালিটি। আগে ছিল ধর্মের উপরে গুরুত্ব দেওয়া, এখন হচ্ছে কি সোসাইটি এবং মোরালিটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। যে নিওক্লাসিক্যাল লিটারেচার অফেন এক্সপ্লোরড থিমস অফ হিউম্যান নেচার অ্যান্ড সোশ্যাল অর্ডার। রাইটার্স ভিউড লিটারেচার অ্যাজ আ টুল ফর মোরাল ইনস্ট্রাকশন অ্যান্ড সট টু ক্রিটিক সোশ্যাল ফ্লজ অ্যান্ড থ্রু স্যাটায়ার অ্যান্ড আইরনি। সবচেয়ে বড় ইয়া ছিল কি স্যাটায়ার, তাই না? স্যাটায়ার অ্যাজ এ ডমিনেন্ট মুড। যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে, সেটা পোয়েট্রি হোক, প্রোজ হোক, নভেল হোক, স্যাটায়ার বিকাম আ হলমার্ক অফ দ্য পিরিয়ড, উইথ রাইটার ইউজিং উইট অ্যান্ড হিউমার টু এক্সপোজ হিপোক্রেসি, করাপশন অ্যান্ড ফলি। জনাথন সুইফট, গালিভার্স ট্রাভেলস, আলেকজান্ডার পোপ, দ্য ডান্সিয়েড আর এন্ডিওরিং এক্সাম্পলস অফ দিস অ্যাপ্রোচ। এছাড়াও রেস্টন অ্যান্ড ডেকোরাম, একদম উন্মাদ হলে চলবে না, তাই তো, একদম মানে রুলস এবং রেগুলেশন মানতেছি মানে, তাই তো, একদম উন্মত্তভাবে আমি ওপেনলি কিছু করতে পারবো না, আমাকে রুলস এবং রেগুলেশন মেনটেনই করেই চলতে হবে সাহিত্যকর্মে। তাই বলছে রেস্টেন মানে কি বাধা, ডেকোরাম মানে কি নির্দিষ্ট সৌন্দর্য, তাই তো, একটা সাজসজ্জা ফলো করতে হবে। তাই বলছে নিওক্লাসিক্যাল রাইটার্স অ্যাডহিয়ার্স টু স্ট্রিক্ট রুলস অফ প্রপার্টি ইন বোথ স্টাইল অ্যান্ড কন্টেন্ট। দে অ্যাভয়েডেড এক্সেসিভ ইমোশনালিজম অ্যান্ড ইমাজিনেটিভ ফ্লাইটস ফেভারিং ক্ল্যারিটি অ্যান্ড এক্সপিরিয়েন্স। যেটা আমরা পাচ্ছি কোথায়? রোমান্টিক এজে গিয়ে আবার দেখবো যে ওখানে ইমোশন বা ইমাজিনেশনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ইউজ অফ হিরোইক কাপলেট, এই সময় ব্যাপক পরিমাণে হিরোইক কাপলেট ইউজ করা হয়েছে। দেখো পোয়েট্রি ডিউরিং দিস পিরিয়ড অফ এন এমপ্লয়েড হিরোইক কাপলেটস, রাইমড পেয়ার অফ আয়াম্বিক পেন্টামেন্টাল লাইন্স হুইচ প্রোভাইডেড আ সেন্স অফ অর্ডার অ্যান্ড সিমেট্রি। ডাইডাক্টিসিজম মানে কি? যেটা আমরা ফ্রান্সিস বেকনের সময় পেয়েছিলাম, তাই তো। ডাইডাক্টিসিজম মানে কি? যেখানে ইন্টেলেক্ট থাকবে, তাই না, যেখানে এডুকেশনাল ব্যাপার থাকবে। তাতে লিটারেচার ওয়াজ সিন অ্যাজ আ মিনস টু এডুকেট অ্যান্ড রিফাইন ইটস অডিয়েন্স। নিওক্লাসিক্যাল রাইটার্স অফেন কন্টেন মোরাল লেসন্স এনকারেজিং রিডার্স টু কাল্টিভেট, দেখো, ভার্চু অ্যান্ড রিজন। এই হচ্ছে মোটামুটি আমাদের ফিচার। এছাড়া জানরা রয়েছে, পোয়েট্রি লেখা হয়েছে, ড্রামা লেখা হয়েছে, প্রোজ লেখা হয়েছে, স্যাটায়ার তো আছেই। এই হচ্ছে মোটামুটি। তারপরে পরবর্তীতে শেষের দিকে কী হলো? ট্রানজিশন টু রোমান্টিসিজম, মানে নিওক্লাসিক্যাল শেষের দিকে আমরা দেখলাম কি, যে বাই দ্য লেট 18th century দ্য স্ট্রিক্ট rationality and formality of neoclassicism began to give way to the emotional depth and individualism of romanticism. Writers like Thomas Gray, তাই তো, উইলিয়াম কাউপার bridged the gap between these movements, introducing themes of nature, introspection and the sublime. The publication of William Wordsworth and Samuel Taylor Coleridge's lyrical ballads in 1798 marked the formal end of neoclassical period and the rise of romantic literature. এই যে মোটামুটি একটার সাথে আরেকটার ধারাবাহিকতা। কি বোঝা গেল বিষয়টা কিছুটা? জি স্যার। আচ্ছা, এই কথাগুলো এখন আমরা যদি দেখি রেস্টোরেশন পিরিয়ডের, এইগুলোই ঘুরে ফিরে আমাদের আছে, হ্যাঁ, কারণ রেস্টোরেশনের ওই ছোট একটা অংশ এই জায়গাতে আমাদের জুড়ে দিতে হবে। স্যার রেনেসাঁর মতো কি রেস্টোরেশনটা ইম্পর্টেন্ট? রেস্টোরেশন পিরিয়ডটা এবার কোশ্চেন আসেনি মনে হয়, একটু দেখে যাবে ভালো করে। হ্যাঁ, ইম্পর্টেন্ট তো সবগুলো এজে থেকেই তো কোশ্চেন ঘুরে ফিরে আসতে পারে। হ্যাঁ, তো সেই জন্য আমি বলেছি কি রেনেসাঁস পিরিয়ড, আর ওদিকে চসার, তাই না, ওদিকে মিডিল অ্যান্ড ইংলিশ আর্লি পিরিয়ড, এটা থেকে যেহেতু কোশ্চেন কতবার আসেনি, এবার থেকে আসার সম্ভাবনা আছে। এদিকে রোমান্টিক, ভিক্টোরিয়ান। আর এখন তুমি যদি মনে করো যে নিওক্লাসিক্যাল গুরুত্ব দিবা কি দিবা না, তোমার ব্যাপার। ঠিক আছে, মেন কথা তোমরা এখানে দুটা এজ একদম বাদ দিবা। দুটা এজ কোনটা কোনটা বাদ দিচ্ছ সেটা তুমি ঠিক করে নিবা। কোনটা কোনটা বাদ দিচ্ছ তোমরা বলো? মডার্ন আর রিফরমেশন। আর বাদ দিই নাই, শুধু মডার্নই বাদ দিছি। মডার্ন বাদ দিচ্ছ, এখন সমস্যা নেই, দুটা তিনটা বাদ দিতেই পারো, কোনো সমস্যা না। কিন্তু যেগুলো পড়বে একটু ভালো করে পড়বা, টেনশন নেওয়ার কিছু নেই। আচ্ছা, লিটারারি পিরিয়ড ওই একই কথা। দেখো
ওই একই কথা ঘুরে ফিরে আসবে, এখানেও স্যাটায়ার আছে, রেস্টোরেশন কমেডি আছে, হিরোইক কাপলেট আছে, দেখো এক্সপ্রেশন অফ হিউম্যান নেচার। হ্যাঁ, তারপরে কি রাইটার, এখানে রাইটারে একটু পরিবর্তন আছে। জন ড্রাইডেন, উইলিয়াম কংগ্রি ওখানেও পেয়েছি, এখানে পেয়েছি জন ব্যানিয়ান, আফরাবেন কিন্তু আমরা আগেও পেয়েছিলাম, তাই না? কারণ কি একটা রাইটার তো আর একটা এজে লিখতেছে, কারণ এইজ শেষ হয়ে যাচ্ছে বলে তো রাইটারগুলো মারা যাচ্ছে না, মারা যাচ্ছে কি বলো, যে শেষ হয়ে যাচ্ছে এমন তো না, তার অটোমেটিক এই এজে তার ইনফ্লুয়েন্স। দেখো 1640 থেকে 1689, তার মানে তিনি পিরিয়ডিয়ান বা কমনওয়েলথ পিরিয়ডের মধ্যেও আছেন, আবার এদিকে নিউ রেস্টোরেশন পিরিয়ড বা নিউ ক্লাসিক্যাল এজের ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছে। স্যার উনি তো নতুন। হ্যাঁ বলো। স্যার রেনেসাঁ পিরিয়ডটা তো বড়, তো এটার মধ্যে কি আলাদাভাবে কোশ্চেন আসার সম্ভাবনা আছে, যেমন কমনওয়েলথ নিয়ে আলাদা, তারপরে না না হচ্ছে না, হ্যাঁ ওগুলো নিয়ে আলাদা করে হবে না তো, আমি তো কোশ্চেন তোমাকে দিয়েই দিয়েছি, কোশ্চেনগুলো কি খেয়াল করোনি? জি স্যার, মানে কোশ্চেন আছে আলাদা করে এই আলাদা করে করবে না তো, হ্যাঁ জি স্যার এটাই। ওখানে খেয়াল করতে হবে। হ্যাঁ, তোমার এখন এলিজাবেথান গোল্ডেন এজ হিসাবে আসতে পারে, পিরিটানিজম নিয়ে একটু ইয়া হতে পারে, এরকম শর্ট নোট বা এগুলো। হ্যাঁ, আর সাহিত্য লিটারেরি যে ফিচারগুলো সেগুলো তো এই পুরো রেনেসাঁস পিরিয়ডের ফিচারগুলো ঘুরে ফিরে সব একই ধরনের, একই রকমের আলোচনা। হ্যাঁ, তো এগুলো একটু দেখে নিও পুরোটা। ওই যে শেক্সপিয়ারের একটা কোশ্চেন আসছে গত বছর, যেটা মানে ওনার সবকিছু ডিটেইলস ড্রামা বা হ্যাঁ রাইটার ভিত্তিক। যে এটা তো স্যার এলিজাবেথিয়ান এজের মধ্যেই পড়ছে। হুম। আচ্ছা তাহলে একটু দেখে নাও, এই দুটো এজকে একসাথে পড়বা, যেহেতু তোমরা সময় পাচ্ছ বৃহস্পতিবার শুক্রবার, আশা করি এই দুটো এজ শেষ হয়ে যাবে, তাই না? তারপরে থাকবে রোমান্টিক অ্যান্ড ভিক্টোরিয়ান, দুটো আমরা এভাবে করে একটু দেখে দিব, হয়ে যাবে আশা করি 5 তারিখের মধ্যে আমরা শেষ করে স্যার আমরা এক্সাম কবে থেকে? এক্সাম কার এক্সাম? স্যার আমাদের এই যে ব্যাচের এক্সাম আর কি। সেটা তো আমি বলি নাই গত ক্লাসে, আগে শেষ করে ফেলো। তোরা না পড়ার আগে এক্সাম দেওয়ার চিন্তা করো কেন? এত পরীক্ষার্থী হয় না, শিক্ষার্থী হও। হ্যাঁ, এত পরীক্ষার্থী হতে গেলে হবে? কথায় কথা শুধু এক্সাম করতেছি, এক্সাম নিয়ে প্রতিদিনই তো কথা বলতেছি আমি। কবে নিব পরীক্ষা বলো তো? 5 তারিখে। আমি তো বলেছি গত ইয়াতে যে এটাকে শেষ করে নিই। এক্সামের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার তথ্য যাচ্ছে না কেন বারবার? হ্যাঁ, ক্লাসে মনোযোগী হও না মনে হয়। হ্যাঁ, আচ্ছা তো এই হলো মোটামুটি আমাদের একটু আলোচনা, আমি দ্রুত করাই দিলাম, আশা করি কিছু না কিছু বুঝতে পেরেছো। তারপরে একটু শিটগুলো পড়ে নেবে এবং এছাড়া কোশ্চেন আনসারগুলো ঘুরে ফিরে দেখবে একই ধরনের হবে। তো এই দুটো এজের আমি বিশেষ করে ব্রিফ এবং ব্রডগুলো দিয়ে দিলাম, এই কদিন একটু পড়ে ফেলো, যদি সামনে আমরা শর্ট নিয়ে যদি আলোচনা প্রয়োজন আমরা আলোচনা করব, কারণ ব্রডগুলো পড়লে অনেকখানি শর্টের বিষয় চলে আসবে বিধায়। আচ্ছা, এমনি আর কার কোনো কথা আছে? মনে হয় নাই, এই জন্য সবাই চুপ মেরে আছো। তো ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। তো পড়তে থাকো, আর কোনো সমস্যা থাকলে নেক্সট ক্লাসে আলোচনা হবে। ওকে, বাই, গুড নাইট। আসসালামু আলাইকুম।